কিছু বলবেন আপনি? হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? কি করছে? হ্যাঁ স্যার, শুনতে শোনা যাচ্ছে? পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্টার্ট করুন। হ্যাঁ, ইকো হচ্ছে নাকি স্যার? ম্যাজিস্ট্রেটে জিজ্ঞেস করে তো কি করছে। মাজিদ স্যার, ওই তো ইকো। সাউন্ড সাউন্ড ম্যাডামেরটাও কম। দরকার নেই।
Very good morning to all the participants here. We are going to start the program. I hope our resource persons have already joined. Dr. Partho Sarathi Mukhopadhyay and Dr. Abhigyan Datta, who are the resource persons for today's program. And I'm sure that everyone has joined. So we will start the program shortly. Kindly confirm, am I audible to all of you? Yes, yes. Am I audible to all of you? Yes. Yes, ma'am. Yes. Yes, ma'am. Yes, ma'am. Okay. Thank you so Yes, much. ma'am. Okay. Thank you so much. So, very good morning to the respected dignitaries and the fellow participants here. Today, we have assembled here for a one-day state-level webinar. And the topic all of you have already seen that it is on virtual learning and virtual lab. That means a special focus on virtual lab. Now, these two topics are extremely important in this era because we have come to know about virtual learning in the pandemic period. Prior to that, we have heard about online learning, online teaching, but we were not accustomed to that. So we have faced, being a teacher, I also have faced certain problems, and you being a student, you have also faced a lot of problems. Especially the science students have faced a lot of problems because they couldn't do the labs. And so these virtual labs, which was popular at one point of time, the work on virtual lab, which started long back, I think it has become very popular now because students have realized the importance of learning everything virtual. So that is the reason we are organizing this webinar on such an important topic. And I extend a very warm welcome to all of you. I would request our Honorable Principal now, Dr. Joyita Basu, to address the welcome note. শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ দ্বারা আয়োজিত এবং আইকিউএসির সহযোগিতায় আজকের স্টেট লেভেল ওয়েবিনার অন ভার্চুয়াল লার্নিং, ভার্চুয়াল ল্যাব অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর সাথে যুক্ত সকল পার্টিসিপেন্টদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
ওয়েলকাম জানাচ্ছি আজকের ওয়েবিনারের রিসোর্স পারসন ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, প্রফেসর ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ইউনিভার্সিটি অফ কল্যাণী। ওয়েলকাম জানাচ্ছি ডক্টর অভিজ্ঞান দত্ত, প্রফেসর ইন ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ইউনিভার্সিটি অফ বর্ধমান। এই ওয়েবিনার আশা করি আমাদের মতো ছোট এবং রিমোট কলেজগুলোতে, যেখানে খুব লিমিটেড ল্যাব ইকুইপমেন্টস দিয়ে সায়েন্স স্ট্রিমগুলো চলছে, তাদের জন্য ফ্রুটফুল হবে। কারণ দূরত্ব এবং প্রয়োজনীয় ল্যাব ইকুইপমেন্টস এর অভাবে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। বিশেষ করে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এই ভার্চুয়াল লার্নিং এবং ভার্চুয়াল ল্যাবের গুরুত্ব খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুড টিচারের সাহায্য লাভের সুযোগ আমাদের এই লার্নিং প্রসেসের মধ্য থেকে হবে। আমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করেছি দিল্লি আইআইটির সাথে, যে একটি মৌ স্বাক্ষরের জন্য। সেই মৌ স্বাক্ষর হলে আমাদের মতো যে কলেজ, বিশেষ করে শ্রী অগ্রসেন মহাবিদ্যালয় থেকে একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে দিল্লি আইআইটির সাথে মৌ স্বাক্ষর করার জন্য। সেটা যদি হয়ে যায়, আমরা আমাদের কলেজের যে সায়েন্স স্টুডেন্টরা পড়ছে এবং ভবিষ্যতে নতুন স্টুডেন্টরা যুক্ত হবে, তারা খুবই উপকৃত হবে বলে আমার মনে হয়। এবং এই বিষয়গুলো কতটা ফ্রুটফুল সেটা হয়তো আজকে যে দুজন রিসার্চ পারসন আছেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন। আশা করি এই ওয়েবিনার আপনাদের সবারই সাহায্যে আসবে, বিশেষ করে যারা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন। তাই সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। Thank you very much, madam, for extending a warm welcome to our resource persons as well as the participants. I would now request our Teachers Council Secretary, Dr. Majid Mia sir, to say a few words on this occasion. श्री अग्रसेन महाविद्यालय के आईक्यूएसी की तरफ से जितने भी यहाँ पार्टिसिपेट मौजूद हैं एवं स्पीकर हैं, सभी को मेरा सादर नमस्कार। आज हमारे बीच उपस्थित हैं पार्थसारथी मुखोपाध्याय महाशय, प्रोफेसर ऑफ लाइब्रेरी एंड इंफॉर्मेशन साइंस, यूनिवर्सिटी ऑफ कल्याणी, और साथ ही हमारे बीच उपस्थित हैं डॉक्टर अभिज्ञान दत्त, प्रोफेसर ऑफ फिजिकल साइंस, यूनिवर्सिटी ऑफ वर्धमान, एवं हमारे महाविद्यालय के प्रिंसिपल जयता वासु महाशया। मैं आईक्यूएसी की तरफ से आप सभी का स्वागत करता हूं। जैसा कि हम सभी जानते हैं कि आज के वेबिनार का विषय है वर्चुअल लर्निंग, जिसमें वर्चुअल लैब और स्किल डेवलपमेंट की बात कही गई है। हम सभी जानते हैं कि जिस समय हमारे देश में कोरोना महामारी चारों तरफ फैल गई थी, उस समय हमारी सरकार की तरफ से लॉकडाउन घोषित कर दिया गया था, जिसके तहत जितने भी स्कूल, कॉलेज, यूनिवर्सिटी, इन सभी के विद्यार्थियों में एक निराशा जन्म लिया और लोग सोचने लगे कि एजुकेशन को किस तरह से बढ़ाया जाए। मगर उस समय ही जो है वर्चुअल लर्निंग हमारे समाज के लिए, शिक्षा जगत के लिए एक वरदान बनकर उभर के सामने आया। विदेशों में पहले से वर्चुअल लर्निंग बहुत ही डेवलप कर चुकी है, पर हमारे देश में जो है लॉकडाउन के बाद ही जो है प्रसिद्धि हासिल की है। हम सभी जानते हैं कि वर्चुअल लर्निंग के माध्यम से हम बहुत सारे ऐसे कामों को कर सकते हैं शिक्षा जगत में, जो साक्षात हम एक साथ बैठकर फेस टू फेस जो काम नहीं कर पाते हैं। और इसके साथ मैं ये भी कहना चाहूंगा कि वर्चुअल लर्निंग जो है, वर्चुअल लर्निंग में हम लोग देखते हैं कि देश विदेशों के लोगों के साथ, बड़े बड़े महापुरुषों के साथ जुड़ सकते हैं आसानी से। मगर इसके साथ ही जो है इसके कुछ बुरे प्रभाव भी पड़ते हैं। बुरे प्रभाव में मैं कहना चाहूंगा कि जो गांव रिमोट एरिया है, उस जगह पर नेटवर्क की समस्या है। वहां के लोग जो है वर्चुअली जो है
बड़े बड़े कॉलेजों के, यूनिवर्सिटी के जो है लोगों से जुड़ नहीं पाते हैं, तो उनके लिए जो है बहुत तकलीफ का विषय यह होता है। और साथ ही जो है वरदान के साथ साथ मैं एक साथ कहना चाहूंगा कि वर्चुअल लर्निंग को बढ़ावा देने के लिए स्कूल कॉलेज के जो अभिभावक है, गार्जियन, उन लोगों ने जो है पढ़ाई के लिए अपने बच्चों के हाथों में मोबाइल थमा दिया है। मोबाइल के बहुत सारे अच्छे काम हैं वर्चुअल लर्निंग के लिए, मगर हमारे कुछ विद्यार्थी जो है इस मोबाइल का जो है गलत व्यवहार करते हैं। तो मैं उन बच्चों से यह कहना चाहूंगा कि कम से कम जो आप लोग जो है मोबाइल के को अच्छे कामों में लगाएं, उनके बुरे प्रभावों से आप लोग बचें। आप लोग देख सकते हैं कि एक मोबाइल फोबिया जो है हमारे समाज में फैलता जा रहा है, इससे भी हमें बचना है। और रही बात वर्चुअल लर्निंग की, तो इसके लिए हमारे साथ जो है दो रिसोर्स पर्सन जुड़े हुए हैं, और साथ ही जो है हमारे कॉलेज के साइंस डिपार्टमेंट के संजय सर भी जुड़े हैं। उन सभी का मैं धन्यवाद ज्ञापन करता हूं और कहता हूं रिसोर्स पर्सन वे जो है आप लोगों को विस्तार से समझाएंगे। और मैं फिर से जो है हमारे कॉलेज के आईक्यूसी की तरफ से आप सभी को स्वागत एवं अभिनंदन करते हुए मैं अपना वक्तव्य समाप्त करता हूं। धन्यवाद। Thank you very much, Majid, for extending your support to the program. Now, we are going to start today's webinar, and the first will be on virtual learning. We are extremely fortunate that in today's webinar, we have Dr. Partho Sharathi Mukhopadhyay, Professor in Library and Information Science and former Head Department of Library and Information Science, Yanning University. So we are indeed grateful to you, sir, for being with us in this webinar. And today, sir is going to discuss with us on virtual learning. Before sir proceeds with his discussion, I would take this opportunity to share a few words about him. Dr. Partho Sharathi Mukhopadhyay is a recipient of the Best Young Library Science, Library and Information Science Teacher Award, and he is an open source enthusiast and worked as a developer and promoter of many open source projects. He has more than 100 papers in journals and conference volumes and 5 books in his beeline. His recent book on interoperability and retrieval is published by UNESCO Paris. Mukhopadhyay acted as a metadata consultant for the project NDL, that is National Digital Library, hosted by IIT Kharagpur. He is presently a member of the Advisory Committee for National Virtual Library Project of Ministry of Culture, Government of India, and he developed Vidya Online as e-learning portal for Vidyasagar University in 2006, and presently learning 3 online courses in SWAM platform. With such a profound knowledge in this particular field, he is going to enthrall with his wonderful discussion. With this, I would like to request sir to proceed with your discussion. Yeah, am I audible? Yes, sir, you're audible. Could you please, hello? Sir, you're audible, but please turn on your video once. I think the participants. I already turned on. Not visible? Yeah, no, the picture is a little bit blurred. Maybe because of this network. So you Okay, can let me. proceed. Okay, fine. So, a good day to all of you. Presently, we are suffering here some network issue, but I do hope that it's quite audible to all of you. And now let me share my screen, because that's again an acid test in case of bad network bandwidth. This will be affected. Let me try. And please report me when you can see this presentation slide. So meanwhile, what I'm trying to convey today here within 30-40 minutes
that virtual learning is not a fashion anymore. It's a necessity for college or university of any kind, particularly in the light of the NEP, National Education Policy 2020. If you see, and because of pandemic, there are many other issues associated with virtual learning, and important to know for a teacher, for a student, for any stakeholder. Okay, so can you see the slide? Okay, so virtual learning for e-learning. That can you see? No, sir, screen is not visible. Okay, fine. So let me start this with this particular topic head, that is virtual learning environment, e-content for e-learning. So as a teacher, processes. So exactly same thing happened with e-learning. E-learning is not a new thing. It came to the society at around late 80s, but almost all kind of development and improvement, the advancement we are witnessing in the last 2 years during the pandemic is actually, what to say, it actually overtook almost all kind of initiative what have been happening during the last 5 6 years. So it actually fast forwarded the entire process, this pandemic situation. But then you will understand that why we are moving towards this e-learning system. Okay, as a whole, what you can say that this gross Indian higher rate is really very low. We are presently at 27, much less in compare with the other developing and developed countries. One good thing is that almost 50% of this gross enrollment ratio in the tertiary education comes from the female student, around 44.5. And this particular things are varies every year. But one another important thing is that as a whole, Indian college and universities are offering 196 programs. Your college, my university, many other colleges, we all together provide 196 programs, but 80% of our students go to the 10 courses only. That is again a fallacy. So 80% students actually taking care, interest in the 10 number of programs, and mostly this belongs to arts, humanities, and social sciences. But again, a fallacy is that if you go through the number of enrolled students and students awarded PhD in a given year, 93% of awarded PhD students belong to science, technology, engineering, and management. So bulk of your students are going to arts, humanities, and social science, but the highest number of PhD degree awardee belong to the science, technology, engineering, and management. And the student progression in our country is very low. That is only 0.5% of the total student enroll at the UG level. So what is student progression? The movement of a student from UG to PG to PhD, and that is only 0.5%. And as I already told you, that is the gross enrollment ratio in the country is quite low. And even within the country, it varies like anything. For example, if you go to the Delhi NCR zone, it is 50.6. If you come to the southern state, everywhere it is higher than the national average. But
But if you higher than China up to 1994. Then one 1994 one magic happened and China actually took the lead. So this is the situation. Now you will understand that why I am saying that India is having the lowest TDER, tertiary gross enrollment ratio, in the comparable countries in the Asian continent. Now, what does it mean? That it does mean that low input means low output. In education, no one cares for you if you are not contributing back to the knowledge pool. And how can you measure that how people are contributing back to the knowledge pool? So that means that number of articles they are producing. So we took the Scopus database, the largest bibliographic database of the world, from 1996 to 2019. So within this 20 to 25 years of time, United States produced highest number of paper, 120 million. China is the distant second, 60 million. But you see, India still manages position top 10, but we have produced in this 25 years of time 16.7 million only, almost half of UK. Although the size of UK is the size of a big district of India. So that directly relates to the low input in tertiary sector, low progression of students from UG to PG, then higher number of students are going to arts, humanities, and social sciences, but they are not progressing up to the PhD level. So these are the fallacies associated with the Indian higher education system, and that particular problem, the major problem is the low tertiary gross enrollment ratio. Now, overnight you cannot increase your tertiary ratio up to 27 to 50 and something like that. Then every 2 days we need to establish one university and 6 colleges for the for the next 10 years if we want to achieve through the conventional system of higher education. So people are thinking out of the box. People are thinking to establish digital universities without building. You can build a university, a college inside the cyber world, and that is basically called a digital university. And government of India is going to establish 75 national digital repository universities in the coming next 5 years. So that is one particular thing. We are having low gross enrollment ratio, and different people, different solutions are coming through from the e-learning domain. The second important factor is the demographic dividend we are presently having in the country. So demographic dividend means your working age share in the total demographic of the country. Working age share, that means people belonging to the age group of 15 to 64, is larger than the non-working age share. Our children below 40 and our senior citizen over 65. So this rarely happens for a country, but your working age share is more higher than the non-working age share. And the moment a country is having this kind of demographic characteristics, it is called that the country is having demographic dividend or demographic bonus. We calculated the median age. The data source is given here, progressreview.com. You can calculate the median age of the country by following their tool. So we calculated median age of India in the year of 2018. Now, why 2018 in this 2020 requirement or work power requirement? We will be providing or work power requirement. We will be providing to the other countries. A lot of MNCs, lot of other, So India will be the manpower hub of the world after 2026, because we will be the youngest nation of the world, and our Japanese counterpart is 80 years older than us. Our Chinese counterpart are 10 years older than us. So we will be, populationreview.com. Now, this youth power, this demographic dividend has, if you use it will be very helpful. If you damage it, it backfire. Different kind of unrest, ism
will be coming, extremisms will be coming, and that will create problems of Naxalite movement and many other ultra leftist movement what happened during 70s. So many things depends on how you are managing your youth energy, how you are channelizing your youth energy. And demographic dividend is not a new thing for Asian countries. Japan, if you go through the upper part of this particular slide, Japan already enjoyed it for 40 years, 1964 to 2004. And the spectacular growth made by Japan during this period, we all know. And you can remember I told you that China made a quantum jump in 1994 because China envisioned that this demographic bonus is coming, this youth tsunami is coming. So they restructured their entire higher education system, their universities, their college system, and channelized this youth energy into a different kind of skill-oriented educational courses. And the result, they are still enjoying it. For them, it will be ended by 2031. They have got a 37 year of demographic bonus window, and during this period, it is not yet ended for China, but 1994 to till date, they made a 7 times increase in their GDP, not sevenfold increase, not 7% or something like that. So similarly, in India, we got a bonus period. That's why I said that I calculated for 2018. The demographic bonus period for India started in 2018. It will be ended by 2055. So long 37 years of demographic bonus period we have also got. We already entered. We actually lost 4 years. So this, here in the bottom part, you can see how our non-working ACR is reducing up to 2018. Then our working ACR is increasing, and then again after 2055, our non-working ACR will be increasing. And that is actually a normal situation for a country. And this is called a demographic dividend era. But don't forget that Brazil also got this benefit, and the economic nature, population, size-wise, India is quite close to Brazil. So Brazil also got this opportunity. For them, it started in 2006, but during this period, Brazil could make only 2%, 2-fold increase in their GDP, not the spectacular growth achieved by China and Japan, not something like that. Because they have never invested, they never envisioned this is coming, and they never restructured their higher education. They never adopted different kind of skill-based or skill-oriented courses, channelizing of youth energy and so on. So Brazil fully not enjoyed this particular demographic bonus. And as I said, that demographic bonus has both, opportunities as well as challenges. Opportunities is that you can be the highest manpower supply for different global companies. The downside is that if you are not managing it properly, the same youth energy can backfire. So if we need to channelize this youth energy through different kind of skill-oriented courses, and 21st century jobs are mainly skill-oriented courses. So in place of the generic education like BA, MA degree, MA, MSc degree, what skill-oriented courses side by side we can teach them, how we can prepare them to face the challenges of 21st century jobs, that is utmost important. And we need to expand our higher education network up to the block level and village level. So all are leading, like your low gross enrollment ratio. Overnight you cannot prepare or create a lot of college and universities to include this youth energy. So you need to think something alternative, something skill-oriented, something focused. E-learning is coming there in a big way. So that's why I'm saying, do not relate your e-learning with pandemic or many other things. As a fashion, everybody is doing it, I'm also doing it. No, it's a necessity now. We need to think out of the box because of this demographic bonus situation, because of the low gross enrollment ratio issue, and many things. Another আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা ক্লাসে আছি বলুন হ্যাঁ so another the third important fact is the higher education budget. If you take the last 5-6 years of issues 14-15 to till date, so every year it is decreasing exponentially.
So you see, we started in 14-15 session as a total of central budget for education as a whole, primary, secondary, tertiary, 6.15%. Then now 17, 18, 3.71%. And if you go to the latest one, this up to 19-20 financial year, you see it is still reducing up to 3.040%. And after independence, we never touched even 1% of our GDP in education, total education expenditure as a percentage of GDP. So highest it was in 14, 15.53, and now it is 0.41 or 44. Not even 0.45. What I've given data. The revised estimate shows it's around 4.41, 0.41 or something like that. So we education as a whole is at the crossroad, but we are not giving enough, energy to this virtual education and other things. So as a whole, you can say that in India we are having low gross enrollment ratio, uneven quality, shortage of educators, unemployable youth, and so on. So these all are leading to a particular solution which is called e-learning. E-learning can be of different kinds: digital learning, virtual learning, managed learning. When you are offering your course over a network, that is called digital learning. When digital learning is attached to a lot of virtual learning, virtual communication tools where student, teacher, teacher communication is possible, that is called virtual learning environment. When virtual learning is attached with many other institutional subsystems like your admission system, your exam subsystem, your payment gateway, your library system, then it is called managed learning environment. And in between, we are having MOOCs. MOOCs is a kind of virtual learning environment, but VL is meant for a single institution. MOOCs is meant for the entire country, entire nation, or a group of universities. It is massive in nature. Any number of courses, any number of teachers, any number of students. And in between, something called blended learning, when you are mixing up your classroom teaching with any of these tools, DLE, VLE, MELE, and other things. So digital learning objects are the building block of any e-learning system, DLE, VLE, MLE, and other things. These are reusable, these are attached with metadata, these are attached with licenses. And apart from that, lot of asynchronous communication tools are there where student, teacher communication is possible. And just a minute. Just a minute, my battery is draining. Let me ask come on. Just wait a second. Okay. So what I was talking about, this VLE, virtual learning environment, is a growing and dynamic environment in which this education is changing culturally, institutionally, and technically. So let me directly come to this side. So what I would like to tell you that we are having presently a web server which can provide us free of cost, this learning environment, that is called Genomio. Anyone can register their site. It is based on a software called Moodle and supports 4 quadrant learning.
And on the basis of this free cloud hosting system model, we have developed our own system. This is our system where everything we have developed for a department in a 4-quadrant model. You can utilize this tool, genomio.com, and you can develop your system like something like this in 4-quadrant model. Suppose I want to access this semester 4 courses. So all semester 4 papers, along with the content, along with the evaluation process, because e-learning is supporting all three facets: teaching, learning, evaluation. So suppose any of this the course student can go through. So every topic under a given unit, under a given course paper is supported by 4 parameters, and that 4 parameters are quadrant we call 4 quadrant. Quadrant 1 is a video tutorial of that kind. It is supported by quadrant 2, that is the e-text. Quadrant 3 is the communication with the user, like your chat room, discussion forum, glossary, workshop, Wikipedia, and so on. And the fourth one is the evaluation. So at the end of the each unit, or at the end of the course, you will create a 4-quadrant assignment and evaluation through your Moodle and other thing. And these all are free of cost. You can develop, and you need to use this genomio.com. And we are using different kind of open learning resources, open video, and many other thing in 4-quadrant model. As I am repeating: quadrant 1 video tutorial on the topic, quadrant 2 e-text on the topic, quadrant 3 is the your student to student communication, and quadrant 4 is the evaluation. And everything you can do with this particular tool, we are using it, and this is a zero cost solution for every college and university. You can utilize lot of virtual learning, virtual labs.co.in, vlabs.co.in. They have prepared virtual learning, but first you need to structure your content according to the 4-quadrant model. And as I said, e-learning is not fashion anymore. E-learning is a necessity now. Every teacher, every member associated with higher education must learn e-learning, and this is the tool I recommend to all of you. It is the free cloud hosting service. At the back end, they are running on a globally tried and tested open source LMS learning management system called Moodle. So that's all from my end, because I'm facing here some power issues. So today I'm stopping. So I'm giving opportunity to the next speaker for this one. Am I audible? So I think Dr. Parthasarathi Mukhopadhyay has completed his discussion on virtual learning, and he has mentioned one particular aspect of virtual learning in his discussion, that is, e-learning is a necessity. That is what I was wondering, that we all were aware of the e-learning during the pandemic period, but Sir has categorically discussed in this particular topic that e-learning is a necessity. And with the demographic study and with all the data that he has shared in his presentation, we have come to know that to what extent we also need to improve our quality so that we can be at par with the other nations of the world. So with this, I extend my heartfelt thanks to Sir for spending his valuable time with us. And I would request the participants, if you have any question, you may ask Sir, or you can write in the chat box. Then we can proceed with the interactive session. কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে লিখুন, বা আপনারা সরাসরি জিজ্ঞাসা করতে পারেন। স্যার আছেন আমাদের সাথে, স্যার ডেফিনেটলি আপনাদেরকে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেবে। So there is one question. I got it. So because you see, budget why it is decreasing, because our policymakers
our administrator, they do not think education is important. That is the only reason we spend more on, firearms and arms and ammunition rather than the education. So this is a story for every developing country, not only in India. We unnecessarily give undue importance to the non-necessary things other than the education. But soon, it is one of the thing is that one of the good positive side is that if you go through the NEP 2020, you will see that it is now asking about raising our gross enrollment ratio to 50 by next 5 years. So all NEP 2020 is based towards that, directed towards that goal. That's an opportunity. Maybe increasement in higher education will happen, but definitely e-learning is very favorable one, because it's a very low cost solution to the higher education, because based on the business teacher you can utilize in the remotest part of the country. And next question is that why Moodle? Moodle is an open source learning management system. Anyone can download, anyone can use, and we are using a cloud hosting service, Genomio. On the top of that, we are using Moodle, and this is completely free. You go to genomio.com and you can start your e-learning right from today. Okay, madam. Hello. Am I audible, sir? Okay. Great. Sir has left. I think sir has left. There is some technical issue. Maybe for that reason, sir has left. So can we proceed with the other part of the session? Just give me 2 minutes. Let me get back to sir once. If he wants to join, then we can carry on with the interactive session. Just give me 2 minutes. আমার মনে হয় স্যার লিভ করে গেছেন, কারণ স্যারের কোনো টেকনিক্যাল ইস্যু আছে, কারণ আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। তো আপনাদের যাদের কোনো প্রশ্ন আছে, স্পেশালি স্কুল স্টুডেন্টসদের, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা চ্যাট বক্সে রাখো, আমি স্যারকে কমিউনিকেট করে দেবো। স্যার ডেফিনেটলি রিপ্লাই করবে, কারণ আমি দেখলাম একজন স্টুডেন্ট একটি প্রশ্ন করেছেন যেটাতে রেজিস্টার করতে হবে কিনা। তো এই বিষয়ে আমার মনে হয় স্যার তোমাকে প্রপার গাইডেন্স দিতে পারবে। So since sir has left, so I don't know how to reply your question. So please keep the question in the chat box. Our team is here. We will keep the question and we will forward it to sir. Sir will definitely answer and I'll get back to you later. Okay. So I think we have come to the end of the first session and we are going to start the second part of today's program, that is the discussion on virtual labs. And we are really very fortunate that today we have Dr. Abhigyan Datta with us. He is a professor in the Department of Physics, University of Burdwan. And I hope sir is with us. Have you joined? Can you please check once? Have you joined? Sir, can you please, hello? Sir, yes, can ma'am. you please I have joined. unmute yourself? Sorry. Can you please turn on video once? Okay, sure.
So sir is already with us, and sir is going to discuss with us on virtual lab. But before that, I would take this opportunity to share a few words about sir with all of you. Sir is an eminent professor of physics in the Department of Physics, University of Bardwan, and he completed his PhD in Materials Science in 2006 from Jadavpur University, Kolkata. And his topic was ion dynamics in some heavy metal classes containing alkaline earth ions. And he has research interests in various topics, and he completed 2 research projects, one and another from Science and Engineering Research Board. He has several publications in SCI journals, and other national and international journals, and has several books and publications in proceedings. So with vast expertise and research experience, he is going to share with us today on this platform a topic that is virtual lab. And I think many students are here. So I would request all the students, because this is a very interesting topic, all of you will have some questions. Keep your questions ready and write in the chat box. And at the end of the session, interact while the discussion will go on. We will take all the questions, as many possible, from the chat box, and sir is going to clarify your doubts. So with this, I welcome you, sir, to this virtual webinar on virtual learning with special emphasis on virtual labs. And I will take you, sir, to start your session. Okay, thank you, ma'am. Hello, everybody. Yes, sir, you're audible. Okay. First of all, thank the authority for giving me this opportunity to share a few thoughts of mine with you. I think there are students from, as per ma'am told me, from secondary levels, higher secondary levels, as well as college first years. Isn't it, ma'am? Yes, I suppose there are students from the school as well as from the entry level of the college also. So the students, can you please say something? I mean, how many of you are from the school and from the college? I mean, Okay. If anyone can take this, can say So something. I think if I go some mixed version of language, that means in English as well as Bengali, hopefully there will not be any problem to them. I don't think there will be any problem. If there is at all any problem, then they can write it in the chat box. In second, Okay. you can switch over to the other language. Okay, thank you. I don't think So, it will be. so as ma'am told, আমি যেটা করব, আমি বাংলা এবং ইংরেজি দুটোতেই বলার চেষ্টা করব। প্রাইমারিলি বাংলায় বলছি এবং যেখানে যেখানে দরকার অবশ্যই ইংরেজিতে। তো বলার যেটা বিষয় সেটা হচ্ছে যে একটু আগে প্রফেসর মুখোপাধ্যায় বলে গেছেন এই কথাগুলো। হি ইজ অলসো এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার ক্লাস করেছি, ভীষণ ভালো বলেন উনি সমস্ত বিষয়গুলো। তো উনি বেশ কয়েকটা কথা বলেছেন, আমি তার সাথে কয়েকটা জিনিস অ্যাড করব অ্যাকচুয়ালি। এবং এটা আমাদের শুরুতেই ম্যাডাম বলেছেন, প্রিন্সিপাল ম্যাম বলেছেন যে আমরা লাস্ট 2 ইয়ার্সে যে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি, আমাদের ম্যাক্সিমাম এডুকেশনাল ইনস্টিটিউটস গুলো বন্ধ ছিল এবং সেই সময় অবশ্যই আমাদের কাছে একেবারে নতুন যে জিনিসটা সেটা হচ্ছে যে একটা ভার্চুয়াল লার্নিং প্ল্যাটফর্ম আমাদেরকে খুঁজে নিতে হয়েছিল এবং সেটা এক একজন এক এক রকম ভাবে আমরা ব্যবহার করেছিলাম। প্রথমে শুরু হয়েছিল কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, পরবর্তী ক্ষেত্রে আমরা সেগুলো অন্যান্য প্ল্যাটফর্ম, ফর এক্সাম্পল গুগল মিট, আমাদের জুম প্ল্যাটফর্ম, মাইক্রোসফট টিমস, এটসেট্রা এটসেট্রা, এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম হয়েছে যেখানে আমরা আগে মনে হয়েছিল আমাদের যে ইট ইজ নট অ্যাট অল পসিবল টু মিট দ্য স্টুডেন্টস ভার্চুয়ালি, সেটা কিন্তু রিয়েলিটি হয়েছিল। তো এনিওয়ে, এইটা করতে গিয়ে আমাদের সামনে একটা অন্যতম বড় প্রবলেম যেটা আমরা ফেস করেছিলাম সেই সময়,
যারা একটু হায়ার এই মুহূর্তে 11-12 বা কলেজ ফার্স্ট ইয়ারে রয়েছে তারা আরো এটা ভালো করে ফিল করবে যে আমাদের থিওরি ক্লাস যেটা আমরা অনেক সময় by any means we have completed those theory classes by giving some lectures, presenting some PowerPoint presentation and so on. But whenever it comes to the case of practical lab, so the practical lab is really too tough for that reason যে আমরা প্র্যাকটিক্যাল ল্যাব কিন্তু সেই অর্থে করতে পারিনি। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই, যে ইউনিভার্সিটিতে পড়াই, সেখানেও আমরা করেছি স্টুডেন্টরা তারা ফিজিক্যালি যেহেতু আসতে পারছে না, তারা যন্ত্রে হাত দিতে পারছে না, সুতরাং তাদের পক্ষে একটা প্র্যাকটিক্যালকে আমি তার থিওরিটাকে তাদের সামনে রাখতে পারি, তাদেরকে বলতে পারি, বাট আই ক্যানট মেক ইভেন we try to make some online discussion, online demonstration of the different practical that we have, but that is not sufficient to them. তার কারণ তারা চোখের সামনে দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু হাতে কলমে করতে পারছে না। তো এটার পরে আমাদের যেটা হয়েছে যে আমরা টেকনোলজিকে যেহেতু ব্যবহার করছি, সুতরাং টেকনোলজিকে ব্যবহার করার সাথে সাথে আমরা যেটা করেছি যে এই টেকনোলজির ব্যবহারটাকে আমরা আমাদের সুবিধে মতো করে নিতে পারছি বা করে নিতে পারার চেষ্টা করছি। তো সেই কারণে আমাদের এই ভার্চুয়াল ল্যাব যে বিষয়টা, সেই বিষয়টাও কিন্তু এর মধ্যে উঠে আসছে। এখন ঘটনা হচ্ছে যে এর আগে পর্যন্ত এই ধরনের ভার্চুয়াল ল্যাবের আমাদের কনসেপ্ট খুব একটা আমাদের কাছে পরিষ্কার ছিল না। তার কারণ একটাই যে আমাদের প্রয়োজন পড়েনি, কিন্তু যেহেতু প্রয়োজনটা পড়েছে তাহলে এখন আমাদেরকে এইরকম কিছু ভার্চুয়াল ল্যাবের দিকে বা ভার্চুয়ালি আমি এখানে প্র্যাকটিক্যাল করতে পারবো এইরকম কোনো ল্যাবের দিকে আমাকে শিফট করতে হবে বা আমাদেরকে ভাবতে হবে বিষয়টা নিয়ে। এখন এটা করতে গিয়ে আমরা যে কাজটা করেছিলাম সেই সময়, সেটা হচ্ছে যে আমরা এরপরে খোঁজ করেছিলাম যে সত্যি করেই কোনো এইরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে আমাদের স্টুডেন্টরা হাতে কলমে এই ধরনের ভার্চুয়াল ল্যাবে কাজ করতে পারবে। এখন দুটো জিনিস আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যেটা আমাদের একদম শুরুতেই যখন আমাদের এই ওয়েবিনার শুরু হচ্ছে তখন আমরা এই কথাটা বলেছি বা এই কথাটা বলা হয়েছে যে যখন এই ধরনের ভার্চুয়াল আমরা প্ল্যাটফর্মে বিলং করছি তখন অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে একটা ডিস্টেন্স রয়ে যাচ্ছে। এই ডিস্টেন্সটাকে ওভারকাম করা এটা কিন্তু একটা অন্যতম বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যদি আমরা হাতে কলমে কোনো প্র্যাকটিক্যাল করতে চাই। তাহলে এখানে আমাদের দাঁড়িয়ে একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই যে প্র্যাকটিক্যালটা করতে চাইছি বা এই প্র্যাকটিক্যালটা করছি সেটাকে আমরা কিরকম ভাবে ফ্রুটফুলি করতে পারবো। 2 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে একটু আগেই আমরা যেটা ফেস করছিলাম সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্ক ইস্যু। অর্থাৎ আমরা যে জায়গায় থাকি, যে জায়গাগুলোতে আমরা বিলং করি, অধিকাংশ ক্ষেত্রে আমরা একটা অসম্ভব নেটওয়ার্ক ইস্যুতে পড়ি। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক গুলো সঠিকভাবে কাজ করে না, আমাদের ব্যান্ডউইথ কমে যায় এবং তার ফলে যেটা হচ্ছে আমাদের বিভিন্নভাবে সমস্যার মুখোমুখি পড়তে হয়। বিশেষ করে সেই ধরনের সমস্যার মুখোমুখি পড়তে হয় যখন একটা অনলাইনে ডেমনস্ট্রেশন চলছে বা লাইভ ডেমনস্ট্রেশন চলছে। তাহলে আমাদের এখানে যেটা বলছিলাম যে আমাদের যদি এইরকম একটা ব্যবস্থার দিকে আমরা তাকাই যেখানে আমার স্টুডেন্ট বা যে স্টুডেন্ট এই কাজটা করবে সেই স্টুডেন্ট at any point of time in the day, অর্থাৎ দিনের বেলা যে কোনো একটা সময় বা দিন রাতের মিলিয়ে যে কোনো একটা সময় সে হচ্ছে অ্যাক্সেস করতে পারবে ল্যাবটাকে। অর্থাৎ যেটা নর্মালি আমরা স্কুল বা কলেজ আওয়ারে আমাদের পক্ষে সম্ভব না, সেই জায়গাটা আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমার যদি নেটওয়ার্ক যদি আমার ভালো থাকে, ধরা যাক সেটা হয়তো রাত 10টার পরে গিয়ে আমার নেটওয়ার্ক ভালো হলো, তাহলে আমি সেই সময় প্র্যাকটিক্যালটা করবো। তাহলে এইরকম একটা আমাকে প্ল্যাটফর্ম দেখতে হবে বা ভাবতে হবে যে যেখানে আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ এইরকম কোনো টাইম বাউন্ডনেস আমাদের কাছে থাকবে না। এখানে আরেকটা জিনিসও আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে বিশেষ করে এই ধরনের আপনারা যে ধরনের কলেজ বা স্কুলে রয়েছেন, যেটা বলা যেতে পারে বেশ কিছুটা আউটস্কার্ট অফ দ্য মেইন সিটিজ বা যাই বলি না কেন আমরা, তো সেখানে আমাদের অধিকাংশ ক্ষেত্রে এটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা, আমিও এরকম মফস্বলের একটা জায়গা থেকে উঠে এসেছি, যে আমাদের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের স্কুল
বা কলেজ, এই জায়গাগুলোতে আমাদের ফেসিলিটিস অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারাল যে ফেসিলিটিস এটা সবসময় কমপ্লিট থাকে না, বা থাকলেও অনেক সময় সেটাকে ব্যবহার করা যায় না। আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি, ধরুন বা ধরা যাক যে আমার একটা কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে হয়তো ইলেকট্রিসিটির প্রয়োজন আছে, অর্থাৎ আমাকে সেই এক্সপেরিমেন্টটা করতে গেলে আমাকে সামাও কোথাও একটা ইলেকট্রিক লাইনের দরকার পড়বে যেখান থেকে আমি হচ্ছে যে কানেকশনটা নেব। এবার আমার এই কাজটা করতে গিয়ে যদি দেখা যায় যে আজকে আমি ঠিক করলাম আজকে এই কাজটা করব, কিন্তু আমি দেখতে পেলাম যখন আমি ওই ল্যাবে কাজটা করতে গেলাম তখন হচ্ছে যে একটা বড় অংশের সময় সেখানে হচ্ছে যে পাওয়ার কাট হয়ে আছে। হতেই পারে, স্বাভাবিক সেটা। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে আমার ওই সময়টা একেবারে বৃথা চলে গেল। তাহলে আমাকে, অর্থাৎ আমার যেটা দাঁড়ালো ব্যাপারটা যে আমাকে টাইমের ইউটিলাইজ করতে হবে, প্রথম কথা। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে আমাকে এই গোটা প্র্যাকটিক্যাল যে ল্যাবটা আছে এই ল্যাবটাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে না বেঁধে রেখে আমাকে গোটা সময়কে আমি সেটা ধরে চলতে পারবো। তো এই ভাবনাগুলোর মধ্যে উঠে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এরকম একটা ইনিশিয়েটিভ শুরু হয়ে গেছে। মানে অবশ্যই যেটা শুরু হয়েছে, এবং আপনাদের কলেজও সম্ভবত এইটাতে আপাতত পার্টিসিপেট করছে, সেটা হচ্ছে যে দেশের যারা প্রিমিয়ার ইনস্টিটিউট, যারা হচ্ছে যে সায়েন্স এবং টেকনোলজির ইনস্টিটিউট, অর্থাৎ আইআইটিস বলুন, এনআইটিস বলুন, এবং অবশ্যই কিছু ইউনিভার্সিটিস, তারা কিন্তু অলরেডি এইরকম একটা কাজ শুরু করেছে। তারা কি কাজটা শুরু করেছে? তারা দুরকম ভাবে কাজটা শুরু করেছে। একটা হচ্ছে যে তারা কিছু ভিডিও লেকচার্স, যার মাধ্যমে স্টুডেন্ট দেখতে পাচ্ছে কিভাবে একটা প্র্যাকটিক্যাল করা হচ্ছে সেটা। আর 2, তারা সিমুলেশনের মাধ্যমে তৈরি করেছেন যে এমন কিছু প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালটা করা যাচ্ছে, অর্থাৎ অ্যাজ ইফ ল্যাবে বসে প্র্যাকটিক্যালটাকে আমাকে যন্ত্রটা যেরকম ভাবে হ্যান্ডেল করতে হতো এখানেও সেরকম ভাবে হ্যান্ডেল করা যেতে পারে। তাহলে যদি এই বিষয়টা আমাদের সামনে এগিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই স্টুডেন্টদের এই ব্যাপারটা কাজটা করতে সুবিধে হবে। আমি শুরুটা করব যেখানটা দিয়ে, সেটা হচ্ছে যে আমরা এখানে কি কি আমাদের সুবিধে আছে, বা আমরা কি কি সুবিধে এখন এইখানে দাঁড়িয়ে, অর্থাৎ নেটওয়ার্ক, আমাদের ইন্টারনেট ব্যবহার করে কি কি সুবিধা আমরা পেতে পারি। আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুরু করব। আই হোপ যদি সবাই আশা করি দেখতে পাবে, যদি না দেখতে পান তাহলে আমাকে একটু বলবে, ঠিক আছে? আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? Yes, sir. Okay, thank you. So today's topic is virtual labs. Hello? Okay. So today's topic is virtual labs. এখন এই ভার্চুয়াল ল্যাবের প্রথমত হচ্ছে যে হোয়াট ইজ দ্য মোটিভেশন বিহাইন্ড দ্য ভার্চুয়াল ল্যাব। সো মোটিভেশন ইজ টু কন্টিনিউ দ্য টিচিং লার্নিং রিমোটলি, অ্যান্ড আমি যে কথাটা বলছিলাম, ওভারকামিং দ্য ব্যারিয়ার অফ ফিজিক্যাল ডিস্টেন্সেস, অর্থাৎ ফিজিক্যাল ডিস্টেন্সের ব্যারিয়ারটাকে ওভারকাম করা। এই ফিজিক্যাল ডিস্টেন্সের আমাদের যে ব্যারিয়ারটাকে ওভারকাম করতে গেলে একটা বিষয় এখানে আমাদের চলে আসবে। এই ফিজিক্যাল ডিস্টেন্সের বিষয়টা শুধুমাত্র যে ডিস্টেন্স ফ্রম মাই ওন ল্যাবরেটরি টু মাই হোম অর টু হোয়ার আই এম স্টেইং রাইট নাও, এটা ব্যাপারটা তার নয়। আমরা যারা এই হায়ার এডুকেশনের দিকে ভিতরে আছি, বা আমরা হায়ার এডুকেশনে বিলং করছি যারা, তারা একটা জিনিস সবাই জানি যে ডেফিনেটলি কোনো একজন একটা ইনস্টিটিউটের পক্ষে সমস্ত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা বা ইনস্ট্রুমেন্ট রাখা এবং তাকে মেনটেন করা, ইট ইজ নট পসিবল। তো তার ফলে এই আর্জটা অনেকদিন ধরেই তৈরি হয়েছে যে কিছু ইনস্টিটিউট তারা কিছু কিছু সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টকে তারা সেখানে তাদের কাছে রাখছে, এবং তারা তাদের সেই ফেসিলিটিটা অন্য জনকে হচ্ছে করার জন্য সুযোগ দিচ্ছে। এবার অবশ্যই ধরা যাক পশ্চিমবঙ্গে একজন বসে আছে, আর একটা নির্দিষ্ট ইনস্ট্রুমেন্ট, ধরা যাক
আইআইটি চেন্নাইয়ে রয়েছে, তাহলে সেই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টটাকে যদি তাকে অ্যাক্সেস করতে হয়, তাকে যদি যেতে হয় সেই ইনস্ট্রুমেন্টটার কাছে, তাহলে তাকে আইদার ফিজিক্যালি ওখানে যেতে হবে, গিয়ে তাকে অ্যাক্সেস করতে হবে, যেটা অনেক সময় কাম্বারসাম হতে পারে, সময়ের ব্যাপার আছে। এবং এই মুহূর্তে যেহেতু আমরা জানি যে একটা সবসময় কোভিডের ভয় আমাদের তাড়া করে বেড়াচ্ছে, তো তার ফলে সবসময় এই ঘটনাটা নাও ঘটতে পারে বা তার পক্ষে অসুবিধে হতে পারে। কিন্তু যদি এইরকম একটা ব্যবস্থা করা যায় যে ওই যে ইনস্ট্রুমেন্টটা আছে, ওই ইনস্ট্রুমেন্টটাকে আমি রিমোটলি ব্যবহার করতে পারলাম, আমার ল্যাবে বসে, আমার নিজের ঘরে বসে যেখানে আমি আছি, আমার যদি নেটওয়ার্কের প্রবলেম সেরকম ভাবে না থাকে, তাহলে আমি through some software, through some platform, I can access that particular instrument which is lying actually a few thousand miles distant from me. তাহলে এটা করতে গেলে আমাদের টেকনোলজি আমাকে এই সুবিধাটা করে দিচ্ছে। এট দ্য সেম টাইম আরেকটা জিনিসও হতে পারে যে ধরা যাক একটা পার্টিকুলার ইনস্ট্রুমেন্ট সেটা নির্দিষ্ট একটা বা দুটো ইনস্টিটিউটের কাছে রয়েছে, তাহলে গোটা ভারতবর্ষ থেকে বাকি যারা সেই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতে চাইবে তারা হচ্ছে যে ওই সমস্ত ওই ইনস্টিটিউট গুলোকে তারা রিকোয়েস্ট পাঠাতে পারে এবং সেই ইনস্ট্রুমেন্টটাকে তারা ব্যবহার করতে পারে। তাহলে ব্যাপারটা যেটা দাঁড়ালো, একটা বা দুটো ইনস্ট্রুমেন্ট অথচ তার ইউজার হচ্ছে একটা হিউজ নাম্বার, যে নাম্বার বা যারা এই ইনস্ট্রুমেন্টটাকে তারা রাখতে পারবে না, তাদের সেই ক্ষমতা নেই ইনস্ট্রুমেন্টটাকে রাখার জন্য। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াবে যে আমরা এই যে ফিজিক্যাল ল্যাব যেটা আমার অনেকটা দূরে রয়েছে, এই দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিমোট ইউজার 1, রিমোট ইউজার 2, রিমোট ইউজার n, অর্থাৎ এরকম ভাবে যদি বেড়ে যায় সংখ্যাটা, তারা সবাই এই ফিজিক্যাল ল্যাবটাকে তারা হচ্ছে যে অ্যাক্সেস করতে পারছে। অবশ্যই তাদের আলাদা আলাদা সময়ে তাদেরকে বলে দেওয়া হয়েছে কিরকম ভাবে, যেমন যে আমি যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করতে যাচ্ছি তাহলে সেই ইনস্ট্রুমেন্টটার সম্পর্কে আমাকে তো আগে জানতে হবে। এক, দুই, যে ইনস্ট্রুমেন্টটা আমি ব্যবহার করছি শুধুমাত্র জানতে হবে বলতে, অর্থাৎ ইনস্ট্রুমেন্টটা কিরকম ভাবে কাজ করছে শুধু সেই ব্যাপারটা নয়, ইনস্ট্রুমেন্টটাকে কিভাবে চালাতে হবে সেটাও আমাকে জানতে হবে। এক একটা ইনস্ট্রুমেন্ট তার ইনস্ট্রাকশন ম্যানুয়াল আলাদা আলাদা হতে পারে। তাহলে আমি যখন এই ইনস্ট্রুমেন্টটাকে অ্যাক্সেস করতে যাব তখন আমাকে একটা ওভারঅল প্যাকেজের ভেতর দিয়ে যেতে হবে। সেই প্যাকেজটা কি? প্যাকেজটা হচ্ছে যে যখন আমি ওই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করছি তখন সেই ইনস্ট্রুমেন্টটা হতে পারে যে তার পিছনে আন্ডারলাইন কি থিওরি আছে সেই থিওরিটা আমার জানা, দুই, সেই থিওরির সাথে সাথে ইনস্ট্রুমেন্টটা কিরকম ভাবে ব্যবহার করতে হবে তার প্রণালীটা আমাকে বুঝতে হবে, আর তিন, এরপর এগুলো যখন আমার কাছে সরগড় হয়ে গেল এরপর আমি ইনস্ট্রুমেন্টটাকে হাত দেব ভার্চুয়ালি বা রিমোটলি। তাহলে এখানে অর্থাৎ এই ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমাকে যখন সরগড় হতে হবে তাহলে তার জন্য আমার কিছু লেখা বা আমার কিছু রিটিন মেটেরিয়াল থাকতে পারে, আমার কিছু ভিডিও থাকতে পারে, এগুলোকে আমাকে আগে থেকে দেখে নিতে হবে। সুতরাং একটা ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমরা কিন্তু এইগুলোকেও ইনক্লুড করবো, অর্থাৎ আমি বলতে চাইছি যে প্যাকেজকে আমরা হচ্ছে এখানে ইনক্লুড করব। এবারে ভার্চুয়াল ল্যাবের বিভিন্ন রকম ভাগগুলোর কথা আমরা যদি তাই, একটা হচ্ছে যে আমরা এখানে যেমন লিখেছি সেটা হচ্ছে বেলিং অর সিমুলেশন বেসড, যা মানে হচ্ছে যে ব্যাপারটাকে অনেকটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো, যেটা দেখে আমরা বুঝতে পারছি যে যন্ত্রটা কিভাবে কাজ করছে। এটা আমি বলেছিলাম আমার প্রথম অংশ যখন আমি বলছিলাম তখন এইটা। 2 নম্বর হচ্ছে মেজারমেন্ট বেসড। মেজারমেন্ট বেসড মানে অর্থাৎ যাতে আমি মেজারমেন্ট করতে পারবো, অর্থাৎ এখানে এই সিমুলেশনের সাথে সাথে, অর্থাৎ যখন সিমুলেশনটা করছে আমি একটা দুটো উদাহরণ দিয়ে দেখাবার চেষ্টা করব এগুলো। এই যখন সিমুলেশনটা হচ্ছে তার সাথে সাথে আমার একটা পার্ট আছে যে পার্টে আমি বোঝবার চেষ্টা করব যে আমি সত্যি করেই যদি এইখানে এইরকম সেটিংসটা করি তাহলে আমার কিরকম আউটপুট আসতে পারে, মানে আমরা কি দেখতে পাবো, রেজাল্ট কি পেতে পারি। আর 3 নম্বর যেটা, দ্যাট ইজ মোর সফিস্টিকেটেড ওয়ান, দ্যাট ইজ রিমোটলি ট্রিগার্ড। দ্যাট ট্রিগার করা হচ্ছে অর্থাৎ আমি একেবারে দূর থেকে ভার্চুয়ালি এটা চালাচ্ছি,
ভার্চুয়ালি চালাচ্ছি কথাটার মধ্যে একটা ফ্যালাসি আছে। আসলে আমি কিন্তু সত্যি করেই চালাচ্ছি যন্ত্রটাকে, এবং সেই যন্ত্র সত্যি করেই আমাকে কিছু তার মেজারমেন্ট দিচ্ছে, তার রেজাল্ট দিচ্ছে, কিন্তু আমি যন্ত্রটার ধারে কাছে নেই। সো আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা এইভাবে এগোচ্ছি, দ্যাট ইজ ক্লোজার টু রিয়েলিটি। আমরা রিয়েলিটির খুব কাছাকাছি। প্রথমটা সিমুলেশন, আমরা দেখছি কিভাবে হচ্ছে। 2 নম্বরটা মেজারমেন্ট, আমি সিমুলেশনের ভেতরে কিছু ডেটা দিয়ে দেখতে পেলাম যে সেটা কি রেজাল্ট দিচ্ছে। আর 3 নম্বরটা একেবারে শুধুমাত্র আমি সামনে আমার যন্ত্র দেখতে পাচ্ছি, আমি সেই যন্ত্রতে নির্দিষ্ট তাকে কন্ট্রোল করতে পারছি, আর সেই যন্ত্রটা থেকে আমি হচ্ছে যে এই বিভিন্ন যে ডেটা আছে সেই ডেটাটাকে বার করতে পারছি। জাস্ট আমি শুধু যন্ত্রটার সামনে থাকছি না। তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে, দিস ইজ ক্লোজার টু রিয়েলিটি, অর্থাৎ আস্তে আস্তে আমরা রিয়েলিটির দিকে এগোচ্ছি। এটা হচ্ছে যে আমাদের মূল জায়গা, ঠিক আছে। whereas the scalability এটা কিন্তু অবশ্যই এই জায়গা কমবে। তার কারণ মডেলিং বা সিমুলেশন এটা অনেক বেশি অনেকের সাথে এটা শেয়ার করা যেতে পারে। মেজারমেন্ট বেস তার চেয়ে কিছু কম মানুষের সাথে শেয়ার করা যেতে পারে, কারণ তার কাছে নির্দিষ্ট সেই সফটওয়্যার থাকতে হবে। আর রিমোটলি ট্রিগার্ড এটা অবশ্যই যে ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করছি, যে ইনস্টিটিউটে, তার সাথে আমাদেরকে সেই রকম ভাবে একটা যোগাযোগ থাকতে হবে। সুতরাং এই সংখ্যাটা বেশ কম, যদিও আমরা এগোচ্ছি কিন্তু এরকম একটা জায়গার দিকে যে অমুক জায়গায় একটি যন্ত্র রয়েছে, যেখান থেকে আমি কয়েকশো মাইল দূরে বসে আছি আমি, এবং সেই যন্ত্রটা আমি ব্যবহার করছি। মূল মোটোটা হচ্ছে এই জায়গাটা। এই কোনো প্রশ্ন জিজ্ঞাসা করুন। যদি তা না হয় তাহলে আমরা একটু এগোতে, তাদের জন্য করা হবে কলেজ স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং কলেজ, এরা হচ্ছে ইন্টেন্ডেড, অর্থাৎ যাদের জন্য এটা করা হচ্ছে, এই পুরো মিশনটা করা হচ্ছে। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই পুরো বিষয়টাতে কিন্তু আসলে বিভিন্ন ভাগ রয়েছে। মূলত শুরুটা হয়েছে, আগেই বলছি, হয়েছে হায়ার এডুকেশনের একেবারে যারা টপ মোস্ট জায়গায় রয়েছে, রিসার্চাররা, এবং যারা পিজি বা ইউজির উপরে, মূলত তাদের গত 2 বছর এবং সেই জায়গাটাতে নামা হচ্ছে, যেখানে স্কুল স্টুডেন্টরা তারা ঘরবন্দি অবস্থাতে থেকেও যেন তাদের পড়াশোনায় কোনো ছেদ না পড়ে। আমরা বিভিন্ন রকমের ভার্চুয়াল ল্যাব দেখতে পাই, মানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এখানে একটা জিনিস বলি যে সমস্ত, অবভিয়াসলি ইন্টারনেট যখন আমার হাতে আছে তাহলে আমার কাছে একটা বিশাল বিশাল জগৎ আমার সামনে রয়েছে। তাহলে এই আমরা দেখাবো যে কিছু এই ধরনের সুবিধা, ভার্চুয়াল ল্যাবের সুবিধা, যেটা গভর্নমেন্ট সেটা হচ্ছে যে আমাদের এই এনভায়রনমেন্টও সেটা তৈরি করেছে। ফর এক্সাম্পল, আমি এখানে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো, সেটা হচ্ছে ভার্চুয়াল ল্যাব, যেটা ইনিস ফ্রি, বাকিগুলো পয়সা দিয়ে। ঠিক আছে, আমরা একটা দুটো করে দেখবার চেষ্টা করব ভার্চুয়াল ল্যাবে। আমরা একটা কাজ করি, আমরা একটা ভার্চুয়াল ল্যাবের জায়গাটায় একবার যাই, দেখি আমরা কিরকম ভাবে ভার্চুয়াল ল্যাবে করতে পারবো। আমার কথাটা কি শোনা যাচ্ছে সবার? কারো যদি কোনো জিজ্ঞাসা করতে পারো আমাকে। হ্যাঁ, ভারতে কোনো এরকম এক্সাম্পল আছে অবশ্যই, আমি এই এক্সাম্পলটাই এবার দেখাবো। ঠিক আছে, আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, ওয়েবসাইটটা দেখা যাচ্ছে? হচ্ছে এই ওয়েবসাইটটা, যেটা ভারতের গভর্নমেন্ট তৈরি করে দিয়েছে ওয়েবসাইটটা। দিস ইজ আ ভার্চুয়াল ল্যাব অ্যান্ড ইনিশিয়েটিভ অফ মিনিস্ট্রি অফ এডুকেশন আন্ডার দ্য ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু আইসিটি। ঠিক আছে, এই একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এবং এটা বলা উচিত যেটা এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কাজ করছে যেভাবে, সেটা হচ্ছে
অনেকগুলো ইনস্টিটিউট যারা এইখানে পার্টিসিপেট করেছে, ইনস্টিটিউট গুলোকে আমরা একবার দেখাতে পারি। এই যে দেখা যাক এখানে আইআইটি বম্বে, আইআইটি কানপুর, আইআইটি হায়দ্রাবাদ, অমৃতা বিশ্ব বলে একটা প্রাইভেট ইউনিভার্সিটি, আচ্ছা ডয়েলবাগ এডুকেশনাল ইনস্টিটিউট, এনআইটি কে, সুরাত হাল, সিওই পুনে, আইআইটি খড়গপুর, আইআইটি রুড়কি, আইআইটি গুয়াহাটি, এরা সবাই এই পার্টিকুলার ইনিশিয়েটিভটাতে এরা পার্টিসিপেট করছে। ঠিক আছে, এরা সবাই এটাতে পার্টিসিপেট করছে। এবারে কি হয়েছে সেটা এবার আমরা দেখবার চেষ্টা করব। এখানে আমি গোড়াতেই বলি যে এইটা কিন্তু একেবারেই পিজি বা হচ্ছে যে হায়ার স্টাডিজ এর জন্য বা ইউজিতে মূলত ইঞ্জিনিয়ারিং বা এদের জন্য। broad areas of virtual labs, for example electronics, communication, computer science, electrical, mechanical, ইঞ্জিনিয়ারদের জন্য মূলত করা হয়েছে, কারণ এই যন্ত্রগুলো সবাই তো সব জায়গায় থাকে না, সুতরাং তারা যাতে ব্যবহার করতে পারে। বায়োটেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স। আমি নিজে ফিজিক্যাল সায়েন্সের লোক, তাই আমি একটু ফিজিক্যাল সায়েন্সের একটা জিনিস দেখাই। ফিজিক্যাল সায়েন্সে আমি ক্লিক করলাম, এইবার দেখা যাক এখানে দেখা যাক ফিজিক্যাল সায়েন্সে দেখা যাক যে অনেকগুলো ল্যাব রয়েছে। যেমন একটা হচ্ছে বেসিক্স অফ ফিজিক্স, এই একটা ল্যাব রয়েছে। এই ল্যাবটা কারা তৈরি করেছে? ভার্চুয়াল ল্যাব কিন্তু তৈরি করেছে আইআইটি কানপুর। সিমিলারলি ডিজিটাল অ্যানথ্রোপোলজি ল্যাব, এটা আইআইটি গুয়াহাটি তৈরি করেছে। সলিড স্টেট ফিজিক্স ভার্চুয়াল ল্যাব তৈরি করেছে অমৃতা বিশ্বম বিদ্যাপীঠম। ঠিক আছে, সিমিলারলি ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, অপটিক্স, মেকানিক্স, ইংলিশ কমিউনিকেশন এখন নতুন আসছে, এটা আইআইটি গুয়াহাটি এরা তৈরি করেছে। একটা জিনিস বলে রাখা দরকার, ভার্চুয়াল ল্যাবের এই যে কনসেপ্টটা, এটা কিন্তু শুধুমাত্র সায়েন্সের মধ্যে কিন্তু এখন আর সীমাবদ্ধ নেই। অর্থাৎ যারা হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করে, যারা হিউম্যানিটিজ গ্রুপে আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ভার্চুয়াল ল্যাব শুরু হয়েছে। যার মধ্যে একটা হচ্ছে ভার্চুয়াল ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন ল্যাব, যেটা আইআইটি গুয়াহাটি শুরু করেছে। ঠিক আছে, আমরা এইরকম বেশ কিছু ল্যাব আমরা হচ্ছে যে এখানে দেখতে পাই। আমি একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট ধরবো, যে এক্সপেরিমেন্টটা মোর অর লেস আমরা প্রত্যেকেই এই এক্সপেরিমেন্টটা বা এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা দেখে থাকতে পারি এর মধ্যে। ঠিক আছে, আমি যখনই এটাতে ক্লিক করব তখনই আমার এই রকম একটা পেজ খুলে যাবে। আগে বলে রাখি, প্রাথমিকভাবে এটাতে কোন রকম আমি সেটাই বলতে যাচ্ছিলাম এখন। এইটাতে কোন রকম আচ্ছা একটা কথা, এখানে চ্যাট বক্সে লেখার সাথে সাথে যদি কেউ একটু জিজ্ঞাসা করে নাও, কারণ আমি তো এটা দেখতে পাচ্ছি না স্ক্রিনটা, তো ন্যাচারালি হচ্ছে যে জিজ্ঞাসা করে নিলে আমি সঙ্গে সঙ্গে উত্তরটা দিতে পারবো। ওখানে চ্যাট বক্সেও লেখা থাকুক, অসুবিধা নেই। তো প্রথম কথা হচ্ছে এখানে একটা লগ ইন করার অপশন আছে। এখানে একটা লগ ইন করার অপশন আছে, সেখানে গিয়ে লগ ইন করা যেতে পারে, ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট করে সেটা হচ্ছে করা যেতে পারে। আর যদি লগ ইন নাও করা হয়, তাহলেও বেশ কিছু মেটেরিয়াল আছে, যে মেটেরিয়াল গুলো উইদাউট লগিং ইন আমরা এটাকে ব্যবহার করতে পারি। তবে তার আগে আমি আরেকটা জিনিস একটু বলে নিতে চাইবো, সেটা হচ্ছে দিস ওয়ান। এটাও একটা বলতে পারো এই ধরনের ভার্চুয়াল ল্যাব, যে ভার্চুয়াল ল্যাবটাতে আমরা এটা একটা অ্যাপের মাধ্যমে করা যেতে পারে। অর্থাৎ আমরা মোবাইলে যে অ্যাপস গুলো ব্যবহার করি, এরকম অ্যাপ ডাউনলোড করা যায় গুগল প্লে স্টোর থেকে, এবং ডাউনলোড করে সেটা হচ্ছে যে এই অ্যাপটাকে অ্যাপের মাধ্যমে করা। হ্যাঁ, তবে এখানে যেটা দরকার সেটা হচ্ছে নির্দিষ্ট স্কুলের তার আইডি, তার ইউনিক স্টুডেন্ট আইডি এগুলো লাগবে, এবং স্টুডেন্টদের জন্য অবশ্যই এটা ফ্রি। ঠিক আছে, আমি একটা ছোট্ট উদাহরণ পরবর্তী ক্ষেত্রে দেখাবো এখানটাতেও। আমরা আগে এইখানে দেখে নিই। ঠিক আছে, এবার দেখা যাক এখানে লিস্ট অফ এক্সপেরিমেন্টস। দেখো এখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট দেওয়া আছে। একটা ক্যারি ফস্টার ব্রিজ, একটা এনার্জি ব্যান্ড গ্যাপ অফ সেমিকন্ডাক্টর, রেডিয়েশন উইথ টেম্পারেচার চেঞ্জ ইউজিং স্টিফান ল, এটসেট্রা, এরকম দেওয়া আছে। বিভিন্ন তারা এইরকম বেশ কিছু আলাদা আলাদা করে ডেভেলপ করে। আমি একটা একেবারে আমরা যে ধরনের থাকি সেই কারণ এখানে অবশ্যই
কোনো এক্সপেরিমেন্ট জায়গা নেই, বলবারও কোনো জায়গা নেই। তো আমি এক্সপেরিমেন্টকে চয়েস করছি, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ ফোকাল লেন্থ অফ এ কম্বিনেশন অফ টু লেন্সেস সেপারেটেড বাই এ ডিসটেন্স। অর্থাৎ দুটো লেন্স রয়েছে, লেন্স জানা আছে সবার? Yes, sir. ওকে, ভেরি গুড। সো লেন্স কম্বিনেশন অফ লেন্স, তার ফোকাল লেন্থ আমি বার করবো। ধরা যাক আমি এখন অব্দি এরকম, তাহলে এইবার আমি এই এক্সপেরিমেন্টে গেলাম। দেখো এই এক্সপেরিমেন্টে একদম বাঁ দিকে কয়েকটা ট্যাব দেওয়া আছে। প্রথমটা হচ্ছে এইম অফ দ্য এক্সপেরিমেন্ট। এইমটা হচ্ছে কি, যে মেজারমেন্ট অফ ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন অফ টু লেন্সেস সেপারেটেড বাই এ ডিসটেন্স। এটা হচ্ছে এইম, আমি ফোকাল লেন্থটা বার করব। এর জন্য আমি যেটা বলছিলাম যে এটার একটা গোটাটা একটা প্যাকেজ হবে, তাহলে এর জন্য একটা থিওরি থাকবে। এইটা হচ্ছে সেই থিওরিটা। থিওরিটা কি? থিওরিটা হচ্ছে এই একটা লেন্স থাকবে, যে লেন্সটার আমরা জানি এটা অবশ্যই একটা কনভেক্স লেন্স, এর একটা ফোকাল লেন্থ থাকবে। এই ফোকাল লেন্থটা যদি এরকম থাকে, তাহলে এই ফোকাল লেন্থ ধরে আমরা দেখব যে ফোকাল লেন্থ যদি f1 হয় আর ফোকাল লেন্থ যদি f2 হয়, তাহলে এদের আমরা একটা ফর্মুলা দিয়ে লিখব, ফটা হচ্ছে সেটা হচ্ছে 1/f1 + 1/f2 মাইনাস ডি। ডি মানে হচ্ছে এদের দুজনের মধ্যে যে ডিসটেন্সটা, আর f1 × f2 অবশ্যই একটা লেন্সের এবং আরেকটা লেন্সের ফোকাল। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাজ। এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাহলে কিভাবে করব মেজারমেন্টটা। মেজারমেন্টটা কিভাবে করব, এই হচ্ছে একটা প্রিটেস্ট আছে। প্রিটেস্ট আপাতত দরকার নেই, আমরা প্রসিডিওরে যাব। এখানে দেখো প্রসিডিওরটা খুব পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে মেজারমেন্ট অফ ফোকাল লেন্থে কি করব। প্রথমে ক্লিক অন টার্ন অন বাটন। আমি একটা কাজ করি, এই সিমুলেশন বলে যে জায়গাটা আছে আমি সেইটাকে হচ্ছে দেখব। তো এইটা হচ্ছে আমার সিমুলেশন। সিমুলেশনে যেটা হচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, বেশ। তাহলে সিমুলেশনে দেখো এখানে এটা একটা ফাঁকা বোর্ডের মতো আছে। ঠিক আছে, আমাকে এখানে বলা আছে কি কি কাজ করতে হবে। প্রথমে লেখা আছে ক্লিক টার্ন অন বাটন। তাহলে এখানে আমি দেখি কোথায় টার্ন অন বাটনটা আছে। এই যে এইখানটাতে আমার টার্ন অন বাটনটা আছে। তাহলে আমি টার্ন অন বাটনটাকে প্রথমে ক্লিক করলাম। ঠিক আছে, এই শুরু হলো। এবার নেক্সট বলা আছে ক্লিক অন অপটিক্যাল বেঞ্চ বাটন, অর্থাৎ একটা যে অপটিক্যাল বেঞ্চ থাকবে যার উপরে লেন্সগুলো বসানো হয়, ফিজিক্যালি বসানো হয় লেন্সগুলো অপটিক্যাল বেঞ্চ পড়ে, ঠিক একই রকম ভাবে। তাহলে আমি এখানে চলে এলো optical bench দেখেছো, you know very well. This also looks like this, but it is I am seeing it in a two-dimensional way. Okay, next আমাদের কি, now click on object button. Object button. So let us see where is the object. So this is the object. So this comes the object. Okay, এটা একটা অবজেক্ট। এখন খেয়াল করে দেখো এই অপটিক্যাল বেঞ্চে যেমন থাকে এখানেও কিন্তু আমাদের পরপর এরকম গ্র্যাজুয়েটেড স্কেল করা আছে। ঠিক আছে, ঠিক আমরা এখানেও একদম একই রকম ভাবে অপটিক্যাল বেঞ্চের উপরে যেমন একটা অবজেক্ট বসাই, এখানেও ঠিক একটা ওরকম অবজেক্ট বসালাম। নেক্সট, নাও ক্লিক অন প্লেস লেন্স এ বাটন। অর্থাৎ নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দেখো আমাদের এখানে অপশন দেওয়া আছে প্লেস লেন্স। আমি দুটো লেন্সের জন্য বার করবো, তো প্লেস লেন্স এ, প্লেস লেন্স বি, আর প্লেস বোথ লেন্সেস। তাহলে আমি প্রথমে লেন্স এ বার করে নিতে চাইবো। কি করব, প্লেস লেন্স এ, এ লেন্সকে প্লেস করলাম। এই দেখো আমার এ লেন্স চলে এসছে এখানটাতে, হয়েছে। নেক্সট, to adjust the position of lens A, click on symbol plus or minus buttons to adjust the position of lens. ঠিক আছে, take 5 observations for U and V for lens A and place these values in the table. আচ্ছা, কেউ আমাকে কি বলতে পারবে ইউ আর ভি বলতে কি বোঝানো হয় লেন্সের ক্ষেত্রে? স্যার ইউ মানে বস্তু দূরত্ব আর ভি মানে প্রতিবিম্ব দূরত্ব। ভেরি গুড, ইউ মানে বস্তু দূরত্ব। সো distance of the object, that is u, and distance of the image,
দ্যাট ইজ ভি। ওকে, আমরা নরমালি এভাবে লিখে থাকি, দিস ইজ এ কনভেনশনাল রুল। সো লেট আস ক্লিক অন প্লাস। এই আমি প্লাসটাকে ক্লিক করলাম। দেখো যেই প্লাসটাকে আমি ক্লিক করলাম, খেয়াল দেখো এখানে আমার এখান থেকে একটা রে বেরোচ্ছে, একটা রে সোজা আসছে যেটা লেন্সের ঠিক সেন্টার দিয়ে চলে যাচ্ছে। তার মানে দিস ইজ দ্য অবজেক্ট and this is its image, obviously it is inverted. ওকে, এই লেন্সের এইখানে আরেকটা রে এলো এবং এই রেটা এখানে এসে পড়লো। আমরা চোখে তো এই রে গুলোকে দেখতে পাবো না, যখন আমরা ফিজিক্যালি মেজারমেন্টটা করবো তখন চোখে রেটা দেখতে পাবো না, কিন্তু আমরা এখানে একটা যদি স্ক্রিন রাখি তাহলে আমি অবজেক্টটাকে দেখতে ইমেজটাকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, বেশ। আচ্ছা, তাহলে এখানে আমার অবজেক্টটা কোথায় আছে আর ইমেজটা কোথায় তৈরি হলো দেখি। এই দেখো এখানে একটা মেসেজ এসছে, মেসেজটা বলছে যে অবজেক্ট ডিসটেন্স ফ্রম লেন্স এ হচ্ছে 260 সেন্টিমিটার। এটা ধরে নেওয়া হচ্ছে যে এই স্কেলটাতে যেন এটা 260 সেন্টিমিটার। তাহলে ইমেজ ডিসটেন্স ফ্রম লেন্স এটা হচ্ছে 78 সেন্টিমিটার। সো দ্যাট মিন্স দিস ইজ ইউ 260 সেন্টিমিটার and this is v. Okay, so u is 260 centimeter and v is 78 centimeter. Here is the ফোকাল লেন্থ অফ লেন্স এ আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, এটা করার জন্য কি করব, তাহলে অবজেক্ট ডিসটেন্স আমার এখানে দেওয়া আছে, আমরা বার করি 260 সেন্টিমিটার। সো লেট আস রাইট হিয়ার 260। ইমেজ ডিসটেন্স কত দেওয়া আছে, ইমেজ ডিসটেন্স এসছে আমার 78 সেন্টিমিটার। সো 78। ওকে, এখানে একটা জিনিস করা যেতে পারে প্রথমেই, সেটা হচ্ছে ক্যালকুলেট f1, মানে এই লেন্সের ফোকাল লেন্থ কত, ফোকাস দূরত্ব কত। ঠিক আছে, আমি এটাকে একবার ক্লিক করি। দেখো যেই ক্লিক করলাম এর ফোকাল লেন্থটা দিয়ে দিল এখানে 60, দেখা যাচ্ছে। তাহলে দেখো এই আমরা কি ফর্মুলা লাগিয়েছি, 1/f = 1/u + 1/v। এই আমার অবজেক্ট ডিসটেন্স, এই ইমেজ ডিসটেন্স ক্যালকুলেট করতে বললাম, আমি নিজে হাতে ক্যালকুলেট করতে পারি, এই 60 চলে এলো। আমরা যে কোনো প্র্যাকটিক্যাল করার সময় কি করি, আমরা এরকম টেবিল বানাই, টেবিল বানিয়ে আমরা সেখানে লিখে লিখে রাখি ডেটাগুলো এবং তারপরে টেবিলের একদম লাস্টে গিয়ে আমরা ক্যালকুলেট করি। কেউ কিছু বলছিলে, বলো। বোঝা গেছে ব্যাপারটা? এবার আমি কি করব, আমি আলাদা আলাদা ডিসটেন্স নেব, আলাদা আলাদা ডিসটেন্স নেব। ধরা যাক আমি এই ডিসটেন্স, অবজেক্টের ডিসটেন্সটাকে আমি চেঞ্জ করব, কারণ আমি ফোকাল লেন্থ বার করছি, তো আলাদা আলাদা ডিসটেন্সে করি। তাহলে এইবারে এটাকে একটা মাইনাসটা টিপলাম, তাহলে দেখলাম যে এই লেন্সটা একটুখানি যেন সরে এলো বা ইমেজ ডিসটেন্সটা একটুখানি চেঞ্জ করলো। আচ্ছা, এবার দেখা যাক কি হয়েছে। এবার হয়েছে অবজেক্ট ডিসটেন্স হয়ে গেছে 250 সেন্টিমিটার আর ইমেজ ডিসটেন্স হয়ে গেছে 78.95 সেন্টিমিটার। ঠিক আছে, বসিয়ে দিই। তাহলে এটা হচ্ছে 250 সেন্টিমিটার আর এইটা হয়ে গেছে 78.95। আরেকবার হয়েছে। তাহলে আবার f1 ক্যালকুলেট করব, f1 ক্যালকুলেট করলে আবার 60 দিচ্ছে। আমি হাতেও ক্যালকুলেট করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এইভাবে বিভিন্ন ভাবে, ধরা যাক এই আমি যখন প্লাস বা মাইনাসটা টিপছি তখন হচ্ছে যে এই লেন্সটা সরে সরে যাচ্ছে। আমি এইরকম বিভিন্ন ভাবে, ধরা যাক আমি মোট 5টা মেজারমেন্ট আমাকে দিতে বলেছে, আমি 5টা মেজারমেন্ট নেব। তো এইখানে বেশ খানিকটা সরালাম, সরিয়ে দেখা যাক এখন 270 হয়েছে ইউটা আর 77.14 হয়েছে ভিটা। লিখে ফেলি, 270 আর 77.14 হয়েছে। আবার ক্যালকুলেট f1, এই 60 হয়ে গেল এটা। আচ্ছা, এটা আমি যখন ফিজিক্যালি করব আমি কি করব, আমি লেন্সটাকে তো নরমালি সরাই না, আমরা যেটা করি অবজেক্টটাকে একটুখানি সরিয়ে দিলাম। অবজেক্টটাকে যেই সরাবো তারপর এখানে যে আমি একটা হচ্ছে যে পর্দা রাখছি বা যেটার উপরে আমি ইমেজটাকে দেখছি, সেটাকে আমি জায়গাটাকে সরিয়ে সরিয়ে দেখবো ঠিক কোন জায়গায় ইমেজটা সব থেকে স্পষ্ট, তাহলে সেটাই হবে ইমেজের অবস্থান, ইমেজের পজিশন। তাহলে সেখান থেকে ইমেজ ডিসটেন্সটা আমরা বার করব। ঠিক আছে, এইখানে এই কাজটা সিমুলেশনে করে দিচ্ছে। তাহলে এইবার করলে এইখানে এইরকম হলো। দেখো এইভাবে আমরা যতবারই করে যাব, আরো দুবার আমরা না হয় করে দেখতে পারি। যে আমি আরেকটু চেঞ্জ করলাম,
করে এবার এলো আমার 280। আচ্ছা আমি আরো চেঞ্জ করে দিই, 280 290 10 সেন্টিমিটার করে সরে যাচ্ছে, আমি 300 করলাম ধরা যাক, ঠিক আছে, এখানে 300 হলো, তাহলে এখানে হলো 75, তাহলে এইখানে হলো 300 আর এখানে দিলাম 75, so this comes out, calculate যদি করি আমি, it again gives us 60. now the last one, আমি এইবারে ডিসটেন্সটাকে অনেকটা কমিয়ে দিই, 290 280 260 250 240 230 220 210 200 করলাম ডিসটেন্সটাকে, ঠিক আছে, এখান থেকে এখানে ডিসটেন্সটা 200 সেন্টিমিটার যেন, তাহলে এখানে হয়ে গেল 200, এখানে আমার কত এসছে, এখানে 85.71, তাহলে এইটা বসালাম এখানে 85.71, ক্যালকুলেট করলাম, আবার 60 এলো, এবার সব মিলিয়ে 5 বার করছি, 5 বারের অ্যাভারেজ নিলাম, ঠিক আছে, গড় করলাম, করে আমার 60। তাহলে এই জিনিস আমি লিখলাম, আমি দিতে বসে একটা লেন্সের দূরত্ব কি করে বার করতে হবে, ফোকাল লেন্থ কি করে বার করতে হবে, সেটা কিন্তু শিখে গেলাম। লেন্সটাকে রাখলাম, একটা অবজেক্ট এখানে রাখলাম, এইবার আমি যেই অবজেক্টটা লেন্সের ভেতরে দূরত্বটাকে চেঞ্জ করে দিচ্ছি, তখনই আমি দেখতে পাচ্ছি যে, তাহলে এইভাবে, তাহলে এইরকম ভাবে আমি দ্বিতীয় লেন্সটার ক্ষেত্রে বার করতে পারি, তারপর দুটো লেন্সকে একসাথে নিয়ে বার করতে পারি। এখানে কাজটা করা হলো, আমি হাতে কাজটা করতাম, অর্থাৎ এই যে ফর্মুলাটা 1/f = 1/u + 1/v, এখানে এই জায়গাটায় ফর্মুলা বসে দেওয়া আছে, তখন হচ্ছে যে যদি না তাহলে কলমে কষবো, লিখবো, বার করলাম, এভারেজ ঠিক আছে। স্যার বলো, ওকে, তাহলে আপাতত এইটা বন্ধ করি, আর একটা আমি এখানে দেখাই, যেমন ধরো এটাও ওই ধরনেরই একটা বিষয়, এইটা এইটা এটা বলি, এই ল্যাবিন অ্যাপ, এটা আমি যেটা বলছি যে এটা সিবিএসইর সাথে এটা করা হয়েছে, ইট হ্যাজ সাম উইথ সিবিএস, তো এখানে যেটা করা হয়েছে, এখানে সোজা সোজা কিছু এক্সপেরিমেন্ট সেটা সহজভাবে দেখানো হচ্ছে। ফর এক্সাম্পল আমি একেবারে জেনারেল একটা এক্সপেরিমেন্ট দেখাই, মানে খুব সহজে, যে একদম ক্লাস 6 টাইপের এক্সপেরিমেন্ট, দেখে নাও। দেখো এখানেও কিন্তু সিমুলেশন গুলোকে লাগানো হচ্ছে, একটা আছে ডেমো ভিডিও, অর্থাৎ কিভাবে করা হবে, আর একটা এক্সপেরিমেন্ট, সরাসরি এক্সপেরিমেন্টটাতে চলে যায়। এক্সপেরিমেন্ট হচ্ছে যে কন্ডাক্টর অর ইনসুলেটর, ওকে, একটা কন্ডাক্টর অর ইনসুলেটর, বাংলায় কি বলবো? পরিবাহী অন্তরক। ভেরি গুড। তাহলে হ্যাঁ বলো, অপরিবাহীও বলা যেতে পারে, রাইট, অপরিবাহীও বলা যেতে পারে। তাহলে এই যে পরিবাহী এবং অন্তরক, বা একটা কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে তড়িৎ যায় কি যায় না, এটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখব। তো এই রকম পরীক্ষার মাধ্যমে একদম সহজভাবে, ধরা যাক একদম জেনারেল, যখন আমাদের একদম যারা মানে প্রাইমারি জাস্ট সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টসরা রয়েছে, তারা হচ্ছে যে এটা খুব সহজে এরকম একটা এক্সপেরিমেন্ট করে দেখতে পারে। এই এক্সপেরিমেন্টটা আমরা কিরকম ভাবে করব একবার দেখা যাক, এটা লোড হতে একটু সময় নেবে। এই যে দেখো এখানে কি কি রয়েছে, এখানে যেটা রয়েছে, আচ্ছা এই গোটা জিনিসটাকে দেখো, এই দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যাঁ স্যার। এবার দেখো এই গোটা জিনিসটাকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারি। ধরা যাক আমার একটা এরকম টেবিল রয়েছে, এই টেবিলের ভেতরে আমার এইরকম একটা সার্কিট বানানো আছে, এখানে একটা বাল্ব আছে, এখানে একটা ব্যাটারি দেওয়া আছে যেখান থেকে আমার পাওয়ারটা দেওয়া হবে, এখানে একটা প্লাগ কি দেওয়া আছে, আর এই যে দুটো তারের প্রান্ত, এন্ডস অফ দিস টু ওয়্যারস, এইটা আমরা বিভিন্ন, এর মাঝখানে বিভিন্ন জিনিসকে এর ভেতরে রাখবো। দে মে বি কন্ডাক্টরস, দ্যাট ইজ পরিবাহী, দে মে বি ইনসুলেটরস, অন্তরক বা অপরিবাহী। ধরা যাক এখানে প্রথমে একটা আয়রন ওয়েটকে রাখা আছে,
একটা আয়রন ওয়েটকে রাখা আছে, মানে একটা আয়রন মানে আমাদের লোহা অন্তরক না পরিবাহী হবে? আচ্ছা, এবার আমি এই কিটাকে এর মধ্যে বসিয়ে দেবো। কিটাকে মানে বসিয়ে দেবো মানে এটাকে বসালে সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, মানে এখানটা ফাঁকা আছে। এবার এই কিটাকে বসিয়ে দিলাম। এই যেই কিটাকে বসালাম তৎক্ষণাৎ এখানে বাল্বটা জ্বলে উঠলো। কেন জ্বললো? এখান থেকে পাওয়ার, এই যে দেখো পাওয়ারটা যাচ্ছে, দেখানো হচ্ছে, ঠিক আছে? এই পাওয়ারটা যাচ্ছে এই আয়রন যেটা রয়েছে আমাদের, এই একটা ধরা যাক বাটখারার মতো জিনিস, সেইটা হচ্ছে যে পরিবাহী, মানে তড়িতের পরিবাহী, দ্যাট ইজ দ্য conductor for electricity. So the electricity is going over there and the bulb is glowing, বাল্বটা জ্বলছে। এবার আমি একটা ইনসুলেটর, দেখো এখানে আমার দুটো ট্যাব দেওয়া আছে, আমি ইনসুলেটর ট্যাবটাকে ক্লিক করলাম। ইনসুলেটরের মধ্যে আমার ধরা যাক একটা রবার আছে, অনেকগুলো ইনসুলেটরের অপশন দেওয়া আছে, রবার, গ্লাস, উডেন ব্লক মানে হচ্ছে কাঠের টুকরো, ক্যান্ডেল মানে হচ্ছে একটা মোমবাতি, এরা সবাই ইনসুলেটর, অপরিবাহী, ঠিক আছে? আচ্ছা, ইনসুলেটরটা যদি আমি এখানে দিই আর এইখানে যদি কিটাকে বসিয়ে দিই, বাল্বটা জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে না। জ্বলবে না। নো স্যার, নো স্যার। জ্বলবে না, তাই তো? এই যে বসিয়ে দিলাম এটা, এই এটা আর জ্বললো না। তাহলে রাবার ক্যান নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কি করে এক্সপেরিমেন্টে করতে পারবো। আমি একটা এরকম সার্কিট তৈরি করলাম, ভেরি ইজি, তোমরা নিজেরাই তৈরি করতে পারো সার্কিটটা, ঠিক আছে? এরকম একটা সার্কিট করলাম, করে এবার মাঝখানটাতে একটা যে কোনো জিনিস লাগালাম, অর্থাৎ সেটা আমার কন্ডাক্টর হতে পারে, সেটা ইনসুলেটর হতে পারে। আমি বসালাম, বসিয়ে দেখবো বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। বাল্ব জ্বলছে মানে কন্ডাকশন হচ্ছে, বাল্ব জ্বলছে না মানে কন্ডাকশন হচ্ছে না। ভেরি ইজি এক্সপেরিমেন্ট। তো এগুলো আমরা হচ্ছে, এগুলো হাতে কলমে করা, বাড়িতেও যেমন করা যেতে পারে, তেমনি কাউকে তুমি যদি বোঝাতে চাও, তুমি যদি নিজে বুঝতে চাও, ইউ ক্যান ডু দিস এক্সপেরিমেন্টস। এই জায়গাটাতে যেটা আছে সেটা হচ্ছে যে অনেকগুলো ক্লাসের জন্য করা আছে, যদিও সবটা ফ্রি নয়, তার জন্য লগ ইন করতে হবে। স্কুল থেকে যদি করানো হয় তাহলে হচ্ছে হয়তো তারা কিছুটা পয়সা করি ছাড় দিতে পারে, ঠিক আছে? আমি আরেকবার ভার্চুয়াল ল্যাবে ফিরে যাব, একটা জাস্ট অন্য জিনিস দেখাবো। ওটা তো আমরা দেখালাম লেন্সটা, এবার দেখো জিনিসটাকে সিমুলেট করে কত সুন্দর করা যায়। আমি একটা জাস্ট তোমাদের একটা সিমুলেশন দেখানোর চেষ্টা করব। আমি একটা প্রিজমের, আচ্ছা প্রিজম কথাটার সাথে পরিচিতি আছে, শোনা শোনা আছে, দেখা আছে প্রিজম? ওকে, ভেরি গুড। তাহলে এবার দেখো আমরা কিভাবে করতে পারি। দেখো আমি সিমুলেটরটায় যাচ্ছি, আমি জাস্ট তোমাদের জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এটা অবশ্যই ওখানে লগ ইন করতে চাইছে, লগ ইন করতে হবে আর কি এটা করার জন্য। আচ্ছা, এই জিনিসটা কি দেখেছো কেউ, যেটা দেখা যাচ্ছে? সম্ভবত না, সম্ভবত না। এটা অরিজিনাল যন্ত্রটা, এটাকে বলে স্পেকট্রোমিটার। এই যারা একটু বড় হয়েছে তারা এরপরে ব্যবহার করবে আর কি, অর্থাৎ কলেজ টলেজে গেলে ব্যবহার করবে এটা স্পেকট্রোমিটার, এই প্রিজমের ইয়ে বার করার জন্য। অরিজিনাল যন্ত্রটা একদম এইরকম দেখতে হয়, ঠিক আছে? একদম এইরকম দেখতে হয়। এবার দেখো আমরা কি করি নর্মালি, এখানটায় এই এই জায়গাটাতে আমরা এই যে বলেছে না অ্যাঙ্গেল অফ প্রিজমকে বার করতে হবে, তাহলে আমরা এইগুলোকে যদি এইটাকে যদি এরকম ভাবে ঘোরাই তাহলে এই যে দেখো, এটা প্রথম বলছে যে টেলিস্কোপটাকে ফোকাস করতে হবে, অর্থাৎ টেলিস্কোপ থেকে পরিষ্কারভাবে দেখতে হবে আমাকে জিনিসটা। কিভাবে করব? এইটাকে সরাবো মানে
এই টেলিস্কোপটা দেখো, এই যে ছবিটা দেখা যাচ্ছে না, দেখো ছবিটা স্পষ্ট হবে আস্তে আস্তে। দেখতে পেলে কতটা স্পষ্ট হয়ে গেল ছবিটা? আসলে এই টেলিস্কোপের এখানে যে স্ক্রুটা আছে, এই স্ক্রুটাকে যদি আমি এরকম ভাবে ঘোরাই, তাহলে এইভাবে টেলিস্কোপের ভেতরে লেন্সগুলো নড়াচড়া করে এই জিনিসটাকে এরকম স্পষ্ট করে দেয়। ঠিক আছে, এবারে এটা হয়ে গেল। এরপরে আমরা স্টার্ট করতে পারি। স্টার্ট করার জন্য কি করতে হবে? দেখো, অরিজিনালি ঠিক এইরকম দিক দেখতে হবে। এখানে আমার একটা লাইট সোর্স থাকবে, ঠিক আছে? এই লাইট সোর্সটাকে আমি অন করে দিলাম। যেই অন করে দেবো লাইট সোর্সটাকে, এইখানটায় যেটা দেখা যাচ্ছে, এইটা ঠিক আমি ল্যাবরেটরিতে যদি স্পেকট্রোমিটারের টেলিস্কোপে চোখ লাগাই, এখানে যদি চোখটা রাখি, ঠিক এই জিনিসটি দেখতে পাবো। ঠিক আছে, ঠিক এইরকমটি দেখতে পাবো স্পেকট্রোমিটারের ভেতরটাতে, ঠিক এইরকম যেটা দেখা যাচ্ছে। অর্থাৎ এটা অ্যাজ ইফ আমি যে ল্যাবরেটরিতে যে কাজটা করছি ঠিক সেরকমটি কাজ। এবার কিছুই না, আমি এখানে একটা প্রিজমকে বসালাম, এই যে প্রিজম। আচ্ছা, একটা জিনিস তার আগে একটা করে নিই। আচ্ছা, এই দেখো এখান থেকে লাইটটা আসছে, এই সোজা আমার কলিমেটারের ভেতর দিয়ে এসে টেলিস্কোপের ভেতর পড়ছে, আমি এখানে চোখ রেখেছি, আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, লাইট গোজ ইন রেক্টিলিনিয়ার পাথ, রাইট? আলো সরল রেখায় গমন করে, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে একটুখানি সরিয়ে নিই, তাহলে অবভিয়াসলি আমি এই লাইটটাকে দেখতে পাবো না, তাই তো? স্বভাবতই। এটাকে দেখো একটুখানি সরালাম, দেখো যেই সরাতে শুরু করছি, খেয়াল রাখবে এই জায়গাটাতে, দেখো এই যে লাইটের এই স্লিটটা দেখা যাচ্ছে, দেখো এটা সরে যাচ্ছে, আমি একটুখানি সরিয়ে নিলাম, এই দেখো এখান থেকে আর সোজা নেই, লাইটটা সরে গেছে। এবার আমার যদি স্পেকট্রোমিটার সম্বন্ধে ধারণা নাও থাকে, কিন্তু আমি কিন্তু এখান থেকে বুঝে গেলাম অরিজিনালি স্পেকট্রোমিটারটাকে এইভাবে হ্যান্ডেল করতে হয়। এটাকে একটুখানি সরাতে হয়, হাতে করে সরিয়ে দিতে পারি, যেমন আমরা এখানে সরালাম, হাতে করে সরিয়ে দেবো, ওইটা দিব্যি দেখা যায়। বোঝা গেছে? এই কাজগুলো, এইগুলো কিন্তু তোমরা সবাই নিজেদের বাড়ি থেকে বসেই করতে পারো, বা স্কুলের ল্যাবে বা কলেজের ল্যাবে বসে করতে পারো এই কাজগুলো, শেখবার জন্য, নিজেদের শেখবার জন্য। আমি এখানে অ্যাকচুয়ালি অন্য জিনিসটাতে যাচ্ছি না, তার কারণ হচ্ছে যে এখানে বাকি যে এক্সপেরিমেন্ট গুলোর কথা বলা আছে, সেই এক্সপেরিমেন্ট গুলো এই মুহূর্তে তোমাদের একদমই বলতে পারো সিলেবাসের বা এর ভেতরে নেই, তার ফলে এটা হয় মানে করতে অসুবিধা হয়। একদম ছোটদের শেখানোর জন্য ভার্চুয়াল ল্যাবে এইরকম কিছু রয়েছে। এটা হচ্ছে ভার্চুয়াল কিডস ল্যাব, বাচ্চাদের জন্য খুব সহজ। এইখানে স্টার্ট করলাম আমরা, ঠিক আছে? এখানে স্টার্ট করলাম, করার পরে দেখো এইরকম আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে ল্যাবে গো টু দ্য ল্যাবে ঢোকার আগে আমাদের কি করতে হবে? ল্যাবে ঢোকার আগে, এটা বাচ্চাদের জন্য শিখিয়ে দেওয়া, ল্যাবে ঢোকার আগে আমাদের ল্যাবের পোশাক পরতে হবে, আমাদের চোখে গগলসটা পরতে হবে, এইটা করে তারপর আমরা ল্যাবে ঢুকবো। এই ল্যাবে ঢুকলাম। এবার এখানে আমার অনেকগুলো এক্সপেরিমেন্ট করা আছে। কি কি এক্সপেরিমেন্ট আমি করব ল্যাবের ভেতরে গিয়ে? হ্যাঁ, দ্য সুইট ব্রেড, বা হচ্ছে তোমার ধরো বাবলিং রিফ্রেশমেন্ট, এইরকম অনেকগুলো করা আছে যে আমরা কি করে করব। বা একদম গোড়াতে ধরো এখানে এইটার সাথে তো আমরা in wonder photosynthesis, I think you know the name, photosynthesis. ল্যাব 1 ঢুকে পড়লাম, কিভাবে এই আছে, এই যে এটা আলো লাগবে, তো দিস এই গ্লাস প্যানেল, আমাকে হয়তো এটা যখন ড্যাব করতে হবে কিছু নেই। এই যেই হয়ে গেল, তখন তার মানে আমার কি কি জিনিস দরকার সেগুলো আমি জেনে গেলাম। এইবার আমি এক্সপেরিমেন্টটা কি করে করব। একটা যে কাজ করতে চাই,
তাহলে আমি কি করব, আমি এখানে একটা লাইটটা আমার অ্যাকচুয়ালি অন্ধকার করব, তাহলে লাইট অন্ধকারে হবে, তাহলে আমাকে লাইটটা অফ করতে হবে। কিছু সুন্দর আছে, এই লাইটে করলে অন্ধকার হয়ে গেল। ঠিক আছে, এবার এই গাছটাকে নিয়ে আমরা এই বিকারের মধ্যে রাখলাম, যেমন রাখি সেই রকম। এইভাবে আমরা হচ্ছে কাজগুলো করব, অর্থাৎ এইভাবে আমরা কিন্তু হচ্ছে যে এই ল্যাবরেটরি গুলোকে দেখতে পাবো, এইভাবে আমরা ল্যাবরেটরি গুলোকে দেখতে পাবো। ঠিক আছে, আমি আপাতত এইখানে এই প্রেজেন্টেশনটা শেষ করছি। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এগুলো কিন্তু আমাদের কাছে ওপেন রিসোর্স, অর্থাৎ আমরা এখানে স্বচ্ছন্দেই এগুলোকে ব্যবহার করতে পারি। সেরকম ভাবে কোনো কোনো জায়গায় লগ ইন করারও দরকার পড়ে না, সরাসরি ব্যবহার করতে পারি। আর কিছু ক্ষেত্রে লগ ইন করার দরকার পড়ে, বিশেষ করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেগুলো সাহায্যে যেগুলো চলে সেগুলোতে নর্মাল ফ্রি। আর যদি নাও হয় তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে কলেজ বা স্কুল তারা যদি তাদের সাথে কোলাবোরেট করে তাহলে তারা বেশ কম পয়সায় এই জিনিসগুলো, অর্থাৎ ব্যাপারটা যেটা হচ্ছে যদি এইরকম কোনো সুবিধা থাকে তাহলে আমরা ঘরে বসে এই এক্সপেরিমেন্ট গুলো বুঝে নিতে পারবো যদি আমাদের এইরকম। তবে আরেকটা কথা আমি একদম শেষে বলবোই, যে কথাটা সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সপেরিমেন্টের অবশ্যই তার কোনো আমি বলতে পারি যে প্রতিদ্বন্দ্বী নেই, কারণ ফিজিক্যাল এক্সপেরিমেন্টের চেয়ে ভালো জিনিস আর কিছু হয় না, অর্থাৎ নিজে হাতে কলমে করা। তবে যদি আমাদের এইরকম সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা হচ্ছে যে বারবার এইরকম বিষয়গুলোকে বারবার দেখতে পারবো, বুঝতে পারবো কিভাবে এক্সপেরিমেন্ট গুলো করা যায়। ঠিক আছে, ওকে, দিস ইজ ফর মি অলসো। So if you have any question, query, you can ask me. তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এই টপিকের উপরে তাহলে তোমরা এখন করতে পারো। ঠিক আছে স্যার, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নেই। স্যারকে এত সুন্দরভাবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই ভার্চুয়াল ল্যাবটা কি সমস্ত এক্সপেরিমেন্ট যতগুলো আছে অ্যাসেম্বলি লেভেলে বা গ্র্যাজুয়েশন লেভেলে সেগুলো কি আছে? না, ওইভাবে নেই কিন্তু। তার কারণ আমি বলি, সেটা হচ্ছে যে এরা যারা তৈরি করেছেন ভার্চুয়াল ল্যাব, মূলত বিভিন্ন আইআইটিস গুলো, আপনারা খেয়াল করে দেখবেন, ওয়েবসাইটটা গেলেই দেখতে পাবেন vlab.co.in। এরা কিন্তু অধিকাংশটাই তৈরি করে বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট বা ইঞ্জিনিয়ারিং আন্ডার গ্রাজুয়েটদের জন্য। ঠিক আছে, ল্যাব ইন অ্যাপ নর্মালি আমি ডাউনলোড করে দেখেছি, কিন্তু সম্ভবত স্কুলের একটা রিকগনিশন দরকার আছে, নইলে বোধহয় এটা করা যাচ্ছে না। হাউএভার এরা যেটা বলছে সেটা হচ্ছে যে সিবিএসসির সিলেবাসে যে সমস্ত 11-12 এক্সপেরিমেন্ট রয়েছে, দে হ্যাভ গট maximum of the simulation of all the experiments. Okay, lab in app, but I think it needs some subscription, and that subscription may be from the school or the institution, or maybe it's personal. Okay, হ্যাঁ, আপনি যেটা বলছিলেন আমি মাঝখানটায় ইয়ে করলাম আর কি, একটা কিছু জিজ্ঞাসা করছিলেন। এখন অবধি কিন্তু আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বেশি স্কুল স্টুডেন্টদের জন্য নেই, যদিও ওই যে বললাম যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এইটা তৈরি করা হয়েছে, স্কুল স্টুডেন্টদের জন্য বেশ কিছু হচ্ছে যে তৈরি করা হচ্ছে। তবে মূলত এরা আপাতত যেহেতু হায়ার এডুকেশন ইনস্টিটিউট গুলোর কথা ভাবা হচ্ছে, তাই হায়ার এডুকেশন ইনস্টিটিউট গুলো করছে। আমরা খুব হোপফুল যে এটা আগামী দিনে কিন্তু আরো বড় আকারে চলে আসবে, অর্থাৎ আরো বড় ভাবে বিভিন্ন লেভেলে এটা কাজটা করা যাবে আর কি। অলরেডি 6 থেকে 10 অবধি কাজ করা শুরু হয়েও গেছে, দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়। অনেক ধন্যবাদ অভিজ্ঞান স্যারকে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। ভার্চুয়াল ল্যাব সম্পর্কে
তো স্টেপ বাই স্টেপ স্যার দেখালেন কিভাবে তোমরা ঘরে বসেও বা স্কুলে গিয়েও কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে তোমরা ল্যাবের যে হাতে কলমে যে ল্যাবে করো তার কিছু আইডিয়া তোমরা পেতে পারো, বা হুবহু একই রকমের কাজ শুধু হাতে করতে পারছো না, ফিজিক্যালি করতে পারছো না, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অডিও ভিজুয়াল হচ্ছে তোমাদের কাছে সম্পূর্ণ ডিটেল, এবং এর থেকে কি হয় তোমাদের আগ্রহ জন্মাবে। আমরা জানি যে বিজ্ঞান বিষয় হচ্ছে ল্যাব ওরিয়েন্টেড, ল্যাবে আমরা যে জিনিসগুলো পাঠ্যপুস্তকে পড়ি সেই একই জিনিস কিন্তু আমাদের ল্যাবে করতে হয়, এক্সপেরিমেন্ট, যে আদৌ এটি ঘটে কিনা। সেই জন্য এই ও ল্যাব বা ভার্চুয়াল ল্যাব আমাদের ক্ষেত্রে বা আমাদের সবার ক্ষেত্রে, টিচারদের এবং স্টুডেন্টদের সবার পক্ষেই ভবিষ্যতে অনেক কার্যকরী হবে আমার যেটা মনে হয়। এই জন্য আমাদের মহাবিদ্যালয়, শ্রী অগ্রসেন মহাবিদ্যালয় এই আগ্রহ প্রকাশ করেছে এই এত সুন্দর একটা ওয়েবিনার করার জন্য। অসংখ্য ধন্যবাদ এই জন্য আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে, এবং আবারও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অভিজ্ঞান স্যারকে যে আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন আজকে আমাদের ছাত্রছাত্রীদের জন্য। স্যার ফিজিক্সের দেখালেন এরকম সমস্ত সাবজেক্ট, ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রিও সব কিছু আমরা করতে পারি এই ভার্চুয়াল ল্যাবে। হ্যাঁ অবশ্যই রয়েছে, কিন্তু অনেকগুলো জায়গাতেই রয়েছে। আসলে যেহেতু না ল্যাবটা সম্ভবত মোবাইলে ডাউনলোড করা যাবে না, এখানে দু একজন লিখছে, আমি সেই কথাগুলো একটু উত্তর দিচ্ছি। খুব সম্ভবত যাবে না, খুব সম্ভবত এরকম যাবে না, এটা অনলাইনে করতে হবে পুরো ব্যাপারটা, ঠিক আছে? সেই রকম ভাবে সিমুলেশন গুলো করা আছে। তার কারণ এটা তো হাই লেভেলের সফটওয়্যার, সেই সফটওয়্যার গুলো থাকতে হবে, আর সেই সফটওয়্যার গুলো ওনারা ইন্টারফেস করেছেন, একটা নির্দিষ্ট ইন্টারফেসে নিয়ে এসছেন, তো যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। তো সেই কারণে এটা ডাউনলোড করে খুব সম্ভবত করা যাবে না, এটা যা করতে হবে অনলাইনে লাইভ করতে হবে। থ্যাংক ইউ স্যার। এখন আমি লীনা ম্যাডামকে পরবর্তী। আমার আর সত্যি কিছু বলার নেই স্যার। আমি এর আগেও আপনার লেকচার শুনেছি। আমি ফার্স্ট ইন্ডাকশন প্রোগ্রাম যখন বর্ধমান ইউনিভার্সিটিতে আমি ইন্ডাকশন প্রোগ্রাম পার্টিসিপেট করি, তখনও আমি আপনার লেকচার শুনেছিলাম। তখনও এইভাবেই মুগ্ধ হয়ে গেছিলাম স্যার আপনার লেকচার শুনে। যদিও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নয়, আমি ইংলিশ ডিপার্টমেন্টে, বাট স্টিল আমার খুবই ভালো লাগলো, কারণ হয়তো কিছুটা মানে শৈশবে ফিরে যেতে পারলাম, যে আগে কিভাবে আমরা স্কুলে কি করেছি সেটা হয়তো কিছুটা মনে করতে পারি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের এই ওয়েবিনারে আসার জন্য, আমাদের এই আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আমি রিকোয়েস্ট করবো আমাদের ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টের যে প্রফেসর আছেন ইয়াসিন, আপনার প্রোগ্রামটা শেষ করে নিতে প্রোগ্রামটা। Respected visitors and the participants, we have come to the virtual learning. Special focus on virtual learning. On behalf of the science department, I would like to express my heartfelt thanks to everyone who has helped us to organize this event. First of all, I am in this to our respected resource participants, Dr. Partha Sarathy Mukhopadhyay and Dr. Subhadip Dutta, for discussing our organization and delivering the wonderful of an important topic in the domain of science. I am really grateful to our honorable principal, Jayanta Basu, for his effort to this story. Indeed,
grateful to our IQAC coordinator for his constant support to conduct this type of program. I am also grateful to our fellow colleagues and the non-teaching staff for this support to conduct the program. Lastly, to all participants who has been with us throughout the program and made the program great success. Thank you to all. You now leave everyone. Okay, thank you. So I am leaving. Okay. Participants to take the inbox word. We will use and if you want to leave it, we will provide the feedback form in the WhatsApp group also. You can take the feedback form from there and please take the feedback form to register. So, thank you so much. Thank you. হ্যাঁ বলো শোনা যাচ্ছে না স্পষ্ট কিছু Am I not audible to all of you? Yes, yes. Am I not audible? Yes, yes. So we have almost come to the end of the program. Get things in the WhatsApp group as well as in the chat box. Please fill the feedback link. You can check that. You can fill the feedback form and then we'll get that certificate. Feedback link, you will get the feedback link. Onisha Banerjee, you will get the feedback link very soon. So send the feedback link. Yeah, please check the site. Yeah, the feedback link is already there. You will get it in the WhatsApp group as well as in the this chat box. You can check the chat box and you can get the feedback link there. Please fill the form, then you will get the certificate. So, I would take this, I will request the principal ma'am to join once again. I think ma'am is not here. So, with her permission, we would like to end the program here. Thanks to all of you.